কৌড়ি জীবনের সবচেয়ে বড় ভুলটা গত রাতে করে ফেলেছে। বাড়ি থেকে পালিয়েছিল সে, তাও গয়না সমেত। মাঝপথে রামিম তাকে ফিলিং স্টেশনে একা ফেলে গয়নাগাটি সব নিয়ে পগার পর কৌড়ি তার ব্যাগটা রামিমের হাতে দিয়ে টয়লেটে গিয়েছিল। ফিরে এসে দেখল রামিম নেই। নেই মানে কোথাও নেই। আকাশের ওই বাঁকা চাঁদও যেন তার দিকে তাকিয়ে হাসছিল। ওহ, এই রামিম হলো তার প্রেমিক। একা স্টেশনে রাতের অন্ধকারে প্রতারিত করি একা একা দাঁড়িয়ে থাকতে থাকতে নিজের জন্য খুব সুন্দর একটা সান্ত্বনার বাণী খুঁজে ফেলল। গয়না গেলে গেছে, অসভ্যটা তাকে তো পায়নি। জীবনটা তার একটুর জন্য বেঁচে গেল। বড় করে একটা নিঃশ্বাস ফেলে করি সিএনজি ডাকলো। সিএনজি ঠিক করে পাশে ফিরে এসে দেখল বাড়ির কেউ এখনো ফেরেনি। তার পার্সটাও ওই অসভ্য নিয়ে গেছে। সিএনজিওয়ালাকে দাঁড় করিয়ে সে পাশের বাড়িতে গেল। গিয়ে বলল আসার সময় তার পার্স চুরি হয়ে গেছে। তারপর তাদের কাছ থেকে টাকা নিয়ে সিএনজি চালককে ভাড়া মিটিয়ে বাসায় ঢুকলো এবং টিএনটি থেকে বড় ভাইয়ের নাম্বারে কল করলো। হতভম্ব গলায় বলল, তোমরা কই? তাড়াতাড়ি বাসায় এসো, বাসায় তো চুরি হয়েছে, গয়নার টাকা কিছু নেই। ভাইয়া বলল, তুই বাড়িতে? হ্যাঁ, তোমাদের সারপ্রাইজ দিতে এসেছিলাম, এসে আমি নিজেই সারপ্রাইজড। বলিস কি? আচ্ছা আচ্ছা, সাবধানে থাক, আমরা আধা ঘন্টার মাঝে আসছি। তারা আস্তে আস্তে কড়ি বাসার সব এলোমেলো করে দিল। আলমারি খুলে রাখলো, আলমারির চাবি ছুঁড়ে নিচে ফেললো। আলমারির অবশিষ্ট গয়না একটা ওড়নায় বেঁধে নিজের ঘরের বড় ফুলদানিটার মাঝে লুকিয়ে রাখলো। তারপর ড্রয়িং রুমের সোফায় আসন গেড়ে বসে রিমোট হাতে টিভি অন করলো। একটু পরই বাসার সবাই এসে পড়ল। করির বাবা কাদের সাহেব গম্ভীরভাবে বাসায় ঢুকলেন। পেছন পেছন যথাক্রমে করির বড় ভাই কাইয়ুম, মেজো ভাই কাদিন এবং ছোট ভাই কায়েস বাসায় ঢুকল। হতভম্ব চোখে তিন ভাই এক এক ঘরে ছুটে গেল। গিয়ে দেখল সব এলোমেলো, তাদের আলমারিও খোলা। তবে আলমারির ভেতরটা আর দেখল না তারা। তাদের আলমারিতে কাপড় ছাড়া কিছুই থাকে না। বাবার ঘরে ছুটে গেল। কাদের সাহেব বিছানায় বসে দরদর করে ঘামছেন। কাইয়ুম পাশে গিয়ে দাঁড়াতেই তিনি বললেন, তোর মায়ে সব গয়না নিয়ে গেছে, সব মানে সব, একটাও কিছু নেই। কায়েস কোমরে হাত রেখে চারিদিকে তাকাতে তাকাতে বলল, কথা হলো চোর বাড়িতে ঢুকলো কি করে? কাইয়ুম বলল, বাবা, রিমাকে চলে আসতে বলো। কাদের সাহেব মেঝের দিকে তাকিয়ে হাত তুলে বললেন, না থাক, ওর ভাইয়ের বিয়ে, ও এখানে থাকুক সেইখানে। কাদিন বলল, বড় কোনো অ্যামাউন্টের টাকা পয়সা বাড়িতে থাকে না বলে বড় বাচ্চা বাঁচলাম। কাইয়ুম সাহেব আফসোস করে বললেন, টাকা গেলে যেত, তোর মায়ের গয়নাগুলো যদি বেঁচে যেত, ওগুলো তো তার শেষ স্মৃতি। ভাগ্যিস রিমার গয়নাগুলো রিমা পড়ে গিয়েছিল, না হয় সেগুলোও যেত। করি ট্রেতে করে বাবা আর ভাইদের জন্য লেবুর শরবত নিয়ে ঘরে ঢুকলো। মনে মনে বলল, রিমাপুর গয়নাগুলো থাকলেও আমি নিতাম না বাবা, মায়ের বলেই নিয়েছিলাম। তারপর বাবা আর ভাইদের হাতে গ্লাস তুলে দিতে দিতে বলল, আফসোস খুব খারাপ জিনিস। মানুষের অর্ধেক জীবন চলে যায় চলে যাওয়া মানুষ কিংবা জিনিস নিয়ে আফসোস করতে করতে। আফসোস করতে নেই, গেলে গেছে যা। করিকে বাকিটা বলতে না দিয়ে তার তিন ভাই একসাথে সুর তুলে টেনে টেনে বলল, যা হয় ভালোর জন্যই হয়। করি ঘাড় নাড়িয়ে বলল, হ্যাঁ তাই। ধরো আমি যদি আরেকটু আগে এসে পড়তাম আর চোরেরা বাসা থেকে যেত, তবে আমার যে কোনো ধরনের ক্ষতি তারা করতে পারত। তোমাদের উচিত টাকা গয়নার জন্য আহাজারি বাদ দিয়ে আমার সুস্থতা নিয়ে ছোটখাটো একটা পার্টি করে ফেলা। কাইয়ুম বোনের কাঁধে হাত রেখে বলল, ঠিক বলেছিস, আল্লাহর কাছে হাজার শুক্রিয়া। করি এমনই। করির জীবনে ব্যথা আছে কিন্তু দুঃখ নেই, কারণ সে রক্তাক্ত ঘটনাগুলোকেও রংধনুর 7 রঙের এক রং লাল দেখতে পায়। যেমন তার মায়ের মৃত্যুর সময় সে কলেজ পড়ুয়া, বড় ভাই কাইয়ুম মা ঘেঁষা ছেলে, মায়ের আকস্মিক মৃত্যুতে মুষড়ে পড়েছিল। নাওয়া খাওয়া বাদ দিয়ে দিনের পর দিন পাথর হয়ে ঘরে বসে থাকত, স্তব্ধ হয়ে গিয়েছিল, যেন একটা নির্বাক পুতুল।
সেবার আর মাস্টার্স পরীক্ষা দিবে না বলেও ঘোষণা দিল। বড় ভাইয়ের মাথায় হাত বোলাতে বোলাতে করি একদিন বলেছিল, মা থাকলে রিমাপুর সাথে তোমার সম্পর্কটা কখনোই মেনে নিতেন না। সব ব্যথাই অন্য কোনো ব্যথার ঔষধ, কিংবা সব ঔষধই নতুন কোনো জ্বালা পোড়ার কারণ। যা হয় ভালোর জন্য হয়। এ কথাই বড় ভাই পরীক্ষা দিল। পরীক্ষা শেষ, ভালো চাকরি পেল, রিমাকে বিয়ে করলো। যাই হোক, করি সব কিছুরই একটা ভালো দিক খুঁজে বের করার চেষ্টা করে। এবারেও তাই করলো। রাতে নিজে হাতে রান্না করে বাবা ভাইদের নিয়ে এক টেবিলে বসে খেলো। রিমার সাথেও ফোন করে কথা বলল, আশ্বস্ত করলো রিমাকে। রিমা বলল, করি, তুই না বললি তোর পরীক্ষা, এই জন্য ভাইয়ের বিয়েতেও আসবি না বললি? এমনি বলেছিলাম তোমাদের সারপ্রাইজ দিব বলে, আগে বলিনি। ভেবেছিলাম হলুদের রাতে এসে আচমকা হাজির হয়ে তোমাদের চমকে দেব। তাহলে তুই সরাসরি আমাদের বাসায় এলি না কেন? বাসায় আমার সবচেয়ে পছন্দের ড্রেসটা রাখা, তাই আগে তোমাদের বাসায় না গিয়ে বাসায় এসে ওইটা পরে তারপর হলুদে যেতে চেয়েছিলাম। করি কি সুন্দর করে যে বলল, রিমার অবিশ্বাস করার কোনো কারণ নেই। করি সোজাসুজি ভাবে কিছু করে অভ্যস্ত নয়। সব কিছু অন্যরকম, আলাদা রকম করতে ভালোবাসে সে। পাগলাটে সব কাজই করি দারুণ মনে করিয়ে দেয়। রিমা বলল, কাল তো বিয়ে, আসবি না? আসবো তো, তুমি নিশ্চিন্তে থাকো আপু। আচ্ছা। রিমার সাথে কথা শেষ করে করি ডায়েরি নিয়ে বসলো। লেখার জন্যে না, ছেঁড়ার জন্য। আগুন জ্বালিয়ে পোড়াবে বলে রামিমকে নিয়ে লেখা পাতাগুলো ছিঁড়ে রাখলো। সাথে কানে বাজবে পছন্দের গান। ফুলতোলা লাল ব্লাউজের সাথে সাদা শাড়ি পরলো। সাথে গলায় গোলাকৃতির কাঠের গয়না, গয়নায় গোটা গোটা অক্ষরে লেখা, আলগা করগো খোপার বাঁধন। কুচি ঠিক করতে করতে আয়নায় লেখাটার দিকে চোখ পড়তে সে নিজের খোপা খুলে দিল। চুলগুলো স্বাধীন হয়ে তার অঙ্গে ঝরল। মানাচ্ছে বেশ। ঠোঁটে লাল টকটকে লিপস্টিক দিয়ে ছাদের দিকে রওনা হলো সে। শুনশান পূর্ণিমার রাত, চারিদিকে জ্যোৎস্নার ঢেউ। কড়ি ছাদের আনাচে কানাচে পড়ে থাকা পাতা জড়ো করে দেশলাই দিয়ে আগুন জ্বালল। গান বাজছে, যে কটা দিন তুমি ছিলে পাশে, কেটেছিল নৌকার পালে চোখ রেখে। সাবধানে আগুনের পাশে বসতে বসতে কানে ইয়ারফোন গুছল। একটা একটা করে ডায়েরির পাতাগুলো আগুনে ফেলল। কি শান্তি, কি শান্তি! বুক শীতল করা প্রশান্তি। সব কিছু নান্দনিকভাবে করবার একটা আনন্দ আছে। করি সেই আনন্দটুকু পেতে পছন্দ করে। এমন করেই আগুনের পাশে বসে তার বিভৎস এই রাতটি নান্দনিক এক রজনী হয়ে উঠল। করি ছাদ থেকে নামলো ফজরের আজানের সময়। কাঁদেনি সে, সে কাঁদবে আয়োজন করে। যেদিন বৃষ্টি আসবে সেদিন। কান্নাটা তোলা রইল। আজ রইল ভাইয়ের বিয়ে, আজ রয়েশ ভাইয়ের বিয়ে। ইমাদ কাল রাত থেকেই বাড়িটার সামনে দাঁড়িয়ে, এক চুলও নড়েনি সে। যে করেই হোক মেয়েটার সাথে তাকে দেখা করতেই হবে, খুব দরকার তার, খুব। সে ভালো করে বাড়িটার দিকে তাকালো। বাড়ির নাম করির কুটির। আচ্ছা, মেয়েটির নাম কি করি হতে পারে? হতেই পারে। বাড়ির নামগুলো সাধারণত দুই প্রকার হয়। এক প্রকার হলো শান্তিনিকেতন, খনিকালয়, মা ইত্যাদি। অন্যদিকে বিভিন্ন ভিলা, কুটির, কটেজ, প্যালেস। আর এগুলোর আগে বাড়ির মালিকের নাম কিংবা বাড়ির মালিকের সবচেয়ে প্রিয় মানুষটির নাম জুড়ে দেওয়া হয়। মেয়েটির নাম কি তবে করি? ইমাদ মাথার হ্যান্ড স্কার্ফটা খুলে নতুন করে খুব সুন্দর করে মাথায় বাঁধতে বাঁধতে একবার ভাবলো বাড়ির ভিতরে যাবে। পরক্ষণেই মত পাল্টালো। না, ভেতরে যাওয়া ঠিক হবে না, মেয়েটা বিপদে পড়ে যাবে। তার চেয়ে বরং অপেক্ষা করাই ভালো। সে বাড়ির সামনে থেকে নড়ল না, বরং উল্টো দিকের রাস্তাটায় পায়চারি করতে লাগলো। কাল রাত থেকে কিছু খাওয়াও হয়নি, পেটের ভিতর ইঁদুর দৌড়াচ্ছে। বাড়ির সামনে কোনো দোকানপাটও নেই। আসার সময় দেখেছিল গলির মুখে একটা দোকান আছে, সেখান থেকে কিছু কিনে খাওয়া যেতে পারে। ইমাদ খানিক সামনে এগিয়ে দোকান থেকে পাউরুটির প্যাকেট আর দুটো কলা কিনল। প্যাকেট ছিঁড়ে দাঁড়িয়েই খেতে শুরু করে দিল। তখনই করি বাড়ি থেকে বেরোলো, তবে একা নয়, সাথে বাবা আর ভাইদের সহ। রিক্সা দিয়ে চলে যাচ্ছিল। রিক্সার উপর নজর পড়তেই ইমাদ দোকানদারকে আঙ্গুলের ইশারায় দেখিয়ে বলল,
তাদের বাড়িতে গতকাল কি কোনো অঘটন ঘটেছিল? হ্যাঁ, চুরি হয়েছিল। দোকানদার ব্যথিত। কেউ ছিল না বাসায়? না, বিয়েতে গিয়েছিল। আর মেয়েটা ঢাকা থেকে বিয়েতে এসেছিল। এসে দেখে বাসায় চুরি হলো। আচ্ছা। দোকানদার একটু কেমন করে তাকালেন। একটা মানুষ শুনল চুরি হয়েছে, অথচ কি চুরি হয়েছে, কেমন করে হয়েছে কিছুই জানতে চাইল না। এমনকি আহারে, ইসরে, বলেন কি এসব জাতীয় কোনো প্রতিক্রিয়াও দেখালো না। বড়ই নির্বিকার এই লোক। দোকানদার ইমাদের এই নিস্পৃহতায় বড্ড বিরক্ত হলেন। এই ধরনের মানুষগুলো হয় ভয়ানক এবং নিষ্ঠুর। মানুষ খুন করতেও তারা দ্বিধা করে না। তাদের গ্রামে ছিলেন কালা ব্যাপারী। কালা ব্যাপারী এমন নির্বিকার গোত্রের মানুষ ছিলেন। এখন তিনটা খুনের দায়ে হাজতে। তাই তিনি খুবই বিরক্ত গলায় বললেন, আপনাকে তো এর আগে এলাকায় দেখিনি কখনো। ইমাদ বিচলিত হলো না, খুব স্বাভাবিক গলায় বলল, আমি এই পাড়ায় নতুন টিউশনি নিয়েছি। ও, তাই বলুন। তবে আপনি কিভাবে অঘটনের কথা জানলেন? আমার ছাত্রর মুখ থেকে শুনেছি। তবুও দোকানদারের সন্দেহ দূর হলো না। ইমাদ আর কথা বাড়ালো না। বাড়িটি মেয়েটির বাড়ি। যত যাই হোক দিন শেষে মেয়েটিকে এখানেই ফিরতে হবে। এইটুকু নিশ্চিত হয়ে ইমাদ রিকশা ডাকল। রিকশায় বসতেই নিলয়ের ফোনটা এলো। ইমাদ রিসিভ করতেই নিলয় ভীত কণ্ঠে বলল, দীপু মরে যাচ্ছে দোস্ত, দীপু মরে যাচ্ছে। ইমাদের কোনো হেলদোল নেই। সে শুধু বলল, ও আচ্ছা। তুই কি শুনতে পাচ্ছিস আমি কি বলছি? তুই শুনতে পাচ্ছিস? নিলয় রাগে চিৎকার করে উঠল। ইমাদ স্থির, শান্ত গলায় পাউরুটি খেতে খেতে বলল, হ্যাঁ শুনতে পাচ্ছি। নিলয় এবার দীর্ঘশ্বাস ফেলে বলল, তুই এমন কেন ইমাদ? তুই এমন কেন? কেমন? তুই একটা পাথর। হ্যাঁ, পাথর ভালো জিনিস। পাথর আরাধ্যের। নিলয় অসহ্য একটা মোবাইলটা হাসপাতালের করিডোরে ছুঁড়ে ফেলল। ভেঙে চুরমার হয়ে গেল মোবাইল। দীপু শেষ পর্যন্ত মরেনি। ইমাদ দীপুর সাথে দেখা করতে হাসপাতালে এলো 3 দিন পর। দীপু হাসপাতালের বেডে শুয়ে অসহায় চোখে ইমাদের দিকে তাকিয়ে রইল। ইমাদ চেয়ার টেনে বসতে বসতে গলা উঁচিয়ে ডাকল, আপনি কি একটু ভেতরে আসবেন? দোস্ত, তাহমিদ এসেছে? দীপু চাতকিনীর মতন ব্যাকুল হয়ে প্রশ্ন করতে করতে এই আধমরা অবস্থাতে উঠে বসল। ইমাদ কিচ্ছু বলল না। দীপু চোখ ঘুরিয়ে দরজায় তাকালো। না, তাহমিদ তো আসেনি। সে দেখল লম্বা বেনুনির সামনে ফেলে রাখা বড় বড় বিড়াল চোখের একটা মেয়েটা ভেতরে এলো। পাতলা গোল মুখ, ভাসা ভাসা চোখ। দীপু ক্লান্ত স্বরে ইমাদকে বলল, আমি কি পাগল তাই না বল? ও আসবে কেন? দীপু আবার শুয়ে পড়ল। মেয়েটি কোনো ভূমিকা না করে সোজা এসে দীপুর মাথার কাছে বেডেই বসল। ইমাদ পরিচয় করিয়ে দিল, ও হলো আমার বন্ধু দীপা। আমরা সবাই দীপু ডাকি। করি দীপার দিকে তাকিয়ে বলল, আমি করি। আপনার কাছে আমার একটু দরকার আছে। দরকার? দীপা অবাক হলো। এখনো দরকার ফুরিয়ে যায়নি তার। করি সে কথার উত্তর না দিয়ে বলল, আমিও কি আপনাকে দীপু ডাকতে পারি? দীপা বিভ্রান্ত হয়ে ইমাদের দিকে তাকালো। ইমাদ মনোযোগ দিয়ে কমলা খাচ্ছে। একটু আগে দীপার বড় খালা দীপাকে দেখতে এসে এত সব ফল ফ্রুট দিয়ে গেছেন। ইমাদ সেই প্যাকেটটা খুলেই কমলা খাওয়া শুরু করে দিয়েছে। ওর দিকে না তাকিয়েই বলল, উনি তোর দলেরই লোক। আমার দলের মানে? করি তাদের কথায় বাগড়া দিল। আপনার কাছে ধার চাইতে এসেছি। কিছু সাহস আর দুঃখ ধার দেবেন? আপনার বড্ড সাহস, দুঃখেরও শেষ নেই। দীপা ভ্যাবলাকান্তের মতন হাঁ করে করির দিকে তাকিয়ে রইল। এই বিষণ্ণ সময়ে এত সব নাটকীয়তা তার পছন্দ হচ্ছে না। ইমাদ এখন কমলা রেখে আঙ্গুরে মন দিয়েছে। একটা বাটিতে আঙ্গুর ভিজিয়ে রেখে টুপটুপ করে মুখে দিচ্ছে। আঙুরের দাম বেশি। দীপুর জন্য আঙুর আনার কথা সে ভাবতেই পারেনি। কমলা আনতে চেয়েছিল, দাম করল 140 টাকা কেজি শুনে উল্টো পথে হাঁটা ধরেছে। জিনিসপাতির দাম শুনলেই তার ইচ্ছে করে বইয়ের পাতায় ডুব দিয়ে শায়েস্তা খানের আমলে চলে যেতে। 1 টাকায় 8 মণ চাল। আচ্ছা, এই বকবকে কথা না শোনা ফ্যাচফ্যাচে কাঁদুনি দীপুটিকে নিয়ে সে যাবে কোথায়? দীপু বোধহয় তার মাথাটা নষ্ট করে দিয়ে এরপর শান্তি হবে। কখনো কোনো কথা শুনেছে মেয়েটা?
শুনবে কেমন করে? নিজে বলেই তো শেষ করতে পারে না। কতবার সে আর নিলয় বোঝালো তাহমিদ ছেলেটা ভালো না, শুনলই না। ব্রেকআপের পর আবার মরতে বসলো। আরেকটুর জন্য তার আত্মা উড়ে যাচ্ছিল। কিছু যদি হয়েছে তো দীপুর, তাও ভালো। করি নামের এই মেয়েটিকে গত 3 দিন ধরে বহু আরাধনা করার পর পেয়েছে সে। কাজিনের বিয়েতে গিয়ে বসেছিল মেয়েটা, আর সেই দিকে তার বাড়ির সামনে রাত দিন ঘুরঘুর করেছে। দোকানদারের সন্দেহ দূর করতে মিথ্যে বলেছে এই এলাকায় টিউশনি করে, অথচ এই এলাকায় সে এর আগে আচমকা শার্টের আস্তিনে টান পড়ায় ইমাদের চমক ভাঙল। দীপু হাত ধরে টানছে। ইমাদ, তুই ওকে কোথা থেকে আবিষ্কার করলি রে? আঙুর খাওয়ায় ব্যাঘাত ঘটায় ইমাদ মনে মনে বিরক্তির শেষ সীমানায় পৌঁছে গেল। তবে চেহারায় সেই বিরক্তির কোনো প্রকাশ নেই। সে অস্ফুট গলায় বলল, ফুড পান্ডায় অর্ডার করলাম। দীপা ইমাদ থেকে বাটিটা কেড়ে নিল। কড়ির দিকে বাড়িয়ে ধরে বলল, নাও করি, আঙুর খাও। কড়ি আঙুরের বাটির দিকে তাকিয়ে বলল, আমি টিয়া, আঙুর খাই না। কালো আঙুর খাও? খাই। দীপা ইমাদের হাতে বাটিটা ফিরিয়ে দিয়ে বলল, ডান দিকের প্যাকেটে কালো আঙুর আছে, কালো আঙুর দে ওকে। ইমাদ বলল, আচ্ছা। কড়ি আর দীপা আবার কথায় মন দিল। একটু পর দীপা আবার রুষে উঠল। ইমাদ, ইমাদ আঙুর খেতে খেতে মুখ তুলে বলল, কি? তোকে বলেছিলাম ওকে আঙুর ধুয়ে দিতে। ও আচ্ছা। ইমাদের আচ্ছা দীপুর ক্লান্তি আর বিরক্তি আরো বাড়িয়ে দিল। এত বিরক্ত হলো দীপা। শরীরটা ভালো থাকলে এখনই সে ইমাদের মাথা ফাটিয়ে দিত। ইমাদ চেয়ার ছেড়ে উঠল। আরেকটা বাটিতে কালো আঙুর ধুয়ে হেঁটে এসে কড়িকে দিয়ে গেল। কড়ি বলল, ধন্যবাদ। ইমাদ ফিরে এসে আবার চেয়ারে বসলো। এবার সে আনারের প্যাকেটের দিকে হাত বাড়ালো। তার খাওয়া ফের ব্যাঘাত ঘটল আধা ঘন্টা পরই। এবার কড়ি ডাকলো। উঠে এসে বলল, আমি আসছি। ইমাদ ধীর গতিতে উঠে দাঁড়ালো। আচ্ছা। কড়ি দীপার দিকে তাকিয়ে হাত নাড়ল। টাটা। দীপা বলল, তোমার যেতে দিতে ইচ্ছে করছে না তাই? দীপা উপর নিচ মাথা নাড়ল। একদম তাই, আবার এসো। কড়ি তার কানের কাছে বেনুনিতে গুজা ফুলটা খুলে দীপার কানের কাছে গুজে দিল। হেসে বলল, সুন্দর লাগছে। থ্যাংক ইউ। নট অ্যাট অল। কড়ি ডান দিকে হাতটা প্রসারিত করে সুর তুলে বলল। তারপর দরজার দিকে এগোলো। ইমাদও কড়িকে এগিয়ে দিতে পেছন পেছন যাচ্ছিল। দীপা পিছু ডাকলো। ইমি। ইমাদ ঘাড় ঘুরতেই দীপা বলল, আই লাভ ইউ দোস্ত। ইমাদ খেয়াল করলো দীপুর আগের সেই ক্লান্ত স্বর এখন কিছুটা সতেজ। সে তার স্বভাব সুলভ নির্বিকার ভঙ্গিতে বলল, আচ্ছা। দীপার সাথে সাথে সাইডে থাকা টেবিল থেকে স্টিলের গ্লাসটা ইমাদের দিকে ছুঁড়ে ফেলল। শালা, আরেকবার আচ্ছা বলে আমি আবার হাত কাটবো। ইমাদ সেদিকে না তাকিয়েই হেঁটে করিডোরের দিকে চলে গেল। নিচে নেমে কড়িকে একটা রিক্সা ঠিক করে দিল। কড়ি রিক্সায় উঠে চলে গেল। ইমাদ একটু সামনে হেঁটে একটা অটোতে উঠল। ড্রাইভারের পাশের সিটটায় বসতেই অবাক হয়ে দেখল কড়ির রিক্সাটা একটু সামনে গিয়েই থেমে গেছে। রিক্সা এদিকেই ফিরে আসছে আবার। কড়ির রিক্সাটা এসে ওর অটোর সামনেই থামল। কড়ি হুট তোলা রিক্সার বাস থেকে হাত বের করে ইমাদকে বলল, আপনি এখন শান্ত হতে পারেন, আপনার বন্ধু ঠিক হয়ে যাবে। আমি তো শান্তই আছি। তাই? জি। কড়ি অনেকক্ষণ চুপ করে ইমাদের দিকে তাকিয়ে রইল। তারপর এক সময় বলল, আপনি আমাকে যাওয়ার সময় ধন্যবাদটুকুও বলেননি। আপনি স্বাভাবিক অবস্থায় নেই, এতটা অশান্ত হবেন না। দীপু এখন থেকে ভালো থাকবে। ইমাদ ব্যস্ত ভঙ্গিতে অন্যদিকে মুখটা ঘুরিয়ে অটো চালককে বলল, ভাই চলুন। কলিং বেল বাজতেই মিলা দোতলার বারান্দা থেকে নিচে উকি দিল। ইমাদকে গেটের বাইরে দাঁড়িয়ে থাকতে দেখে মুবিনকে ডাকলো। মুবিন, স্যার এসেছেন, নিচে গিয়ে গেট খোল। মুবিন সোফার উপর চিত হয়ে শুয়ে রুবিক্স কিউব মেলাতে মেলাতে বলল, তুই খোল। সেটটা কি আমার একার? মুবিন না উঠেই বলল, কি বুঝি না আমি সবই বুঝি। মিলা বিরক্ত হয়ে গেল, কথা বাড়ালো না আর। নিচে গিয়ে গেট খুলে ইমাদকে সালাম দিল। ইমাদ গেটে ঢুকতে ঢুকতে বলল, ওয়ালাইকুম আসসালাম।
মুবিন আর মিলা ভাই বোন, দুজন 10ম শ্রেণীতে পড়ে। মুবিন বছর খানিকের বড় হলেও একই ক্লাসে 2বার থাকায় এখন দুজন সহপাঠী। ইমাদ তাদের বিজ্ঞান বিভাগের বিষয়গুলো পড়ায়। মিলা খুব মনোযোগী ছাত্রী, পড়াশোনায় অসাধারণ, অধ্যাবসায় শান্তশিষ্ট মেয়ে। উল্টো দিকে মুবিন দুরন্ত এবং উদ্যত, পড়াশোনায় কোনো মন নেই। দুজনকে একসাথে পড়াতে গিয়ে ইমাদকে হিমশিম খেতে হয়। দেখা যায় মিলার যে চ্যাপ্টারটা 1 সপ্তাহে শেষ হয়ে যায়, মুবিনের জন্য তা বারবার পুনরাবৃত্তি করতে হয়। ইমাদ তাদের মায়ের সাথে এই বিষয়ে কথা বলেছিল আন্টি, মিলা আর মুবিনকে আলাদা পড়ালে ভালো হয়। দুজনের পড়া আয়ত্ত করার ক্ষমতা ভিন্ন। একসাথে পড়ালে মুবিনের জন্য হয়, মিলা পিছিয়ে থাকে, নতুবা মুবিন পড়া বুঝে না। তাদের মা মিসেস শিল্পী জবাবে বললেন, তুমি একসাথেই পড়াও, মিলা এমনিতেই পারবে, তুমি মুবিনের দিকে নজর দাও। ইমাদের এরপর আর কিছু বলার থাকে না, তাই সে বলেও নেই। ইমাদ তুই মিলাকে অনেক কিছু বলল, বুঝিস না মুবিন। মুবিন কোথায়? যা গিয়ে গেট খোল, ভেতরেই। আমি এসেছি জানে না? মিলা মিথ্যে বলল, না স্যার, ওর আসলে মাথা ব্যথা করছিল তো, তাই শুয়ে আছে, আমি ভয়ে ডাকিনি। ইমাদ টেবিল থেকে উচ্চতর গণিতের বইটা টেনে এনে বলল। যাও ডেকে নিয়ে এসো। মিলা ঘরে গিয়ে মুবিনকে বলল, স্যার ডাকেন। এখনো আসিসনি কেন তুই? তোর জন্য আমাকে মিথ্যে বলতে হয়েছে। কে বলেছে তোকে মিথ্যে বলতে? মিলা ভাইয়ের হাত টেনে ধরে ভাইকে সোফা থেকে টেনে তুলল। প্লিজ চল, সময় নষ্ট হচ্ছে। স্যার 1 ঘন্টার বেশি 1 মিনিটও পড়ান না। কেন, তোর কি ওনার কাছে আসা দিনরাত 24 ঘন্টায় পড়তে ইচ্ছে করে? বাজে কথা বলবি না, চল। যাব না, কি করবি? উফ, কিছুই করব না, অনুরোধ করছি, প্লিজ চল। মুবিন গায়ে গেঞ্জি চড়াতে চড়াতে বলল, যা তুই, আমি আসছি। না, তোকে না নিয়ে যাব না। মুবিন মুখ দিয়ে বিরক্তির শব্দ করে আগে আগে চলল। মিলা মুবিনের পেছনে পেছনে এসে চেয়ারে বসলো। ইমাদ মাঝে দুইজন দুই দিকের চেয়ারে। সে ঠান্ডা চোখে মুবিনের দিকে তাকালো। বাড়ির কাজ করেছো? না। কেন করনি? মুবিন বলল, এমনি। ইমাদ টিউশনিটা ছেড়ে দিত। বাজে ছাত্রদের পড়ানো চায়, বেয়াদবদের নয়। কিন্তু টাকা, এখানে হেরে যেতে হয় ইমাদদের। সে মুবিনের সাথে কথা বলা বাদ দিয়ে মিলার দিকে তাকিয়ে বলল, আজকে কোন চ্যাপ্টার করবে? ত্রিকোণমিতি করি স্যার। ইমাদ দুজনের ব্যবহার দিকে মনে মনে দীর্ঘশ্বাস ছাড়ল। আপন ভাই বোন দুজন, অথচ দুজনের মাঝে কত তফাৎ। ইমাদ স্বভাবসুলভভাবেই বলল, আচ্ছা। খাতা খুলে অঙ্ক কষতে কষতে তার হঠাৎ মনে হলো, বড় আপু ছাড়া এই প্রথম সে কারো কাছে ধরা পড়ে গেল। করি, মেয়েটা তার মনের ঝড়টা বুঝে ফেলল। দীপুর জন্য আসলে সে পাগল প্রায় হয়ে গিয়েছিল। এত ভালো একটা মেয়ে দীপু, কথা একটু বেশি বলে এই যা। এই এত ভালো মেয়েটার সাথে এমন হতে হলো। তাহমিদকে শায়েস্তা করতে পারল না। ওই তাহমিদই কি সব জীবনে? এই যে ওরা বন্ধুরা, কি কেউ নয়? তাহমিদ না থাকলে মরে যেতে হবে? পরিবার আর বন্ধুদের নিয়ে থাকা যায় না? কিন্তু করিকে কেন আর ভিতরের ঝড়টা বুঝে ফেলতে হবে? তার বুকের গহীনের ঝড়টুকু একমাত্র তার বড় আপুই বুঝতে পারে। এটুকুই যথেষ্ট নয় কি? তার অতি মূল্যবান অনুভূতিগুলো কেউ বুঝুক সেটা চায় না। বড় আপুর বুঝে ফেলাতেও সে মাঝে মাঝে বিরক্ত হয়। আর কোথাকার কোন অচেনা একটা মেয়ে তাকে বলে গেল বিচলিত হবেন না। আনমনেই মুচকে হাসলো ইমাদ। মনে মনে বলল, না, এতটা সহজ হতে দেবে না সে নিজেকে। করিকে নিয়ে আকাশ পাতাল সব ভাবতে ভাবতে আচমকা সে খেয়াল করলো কলম চলছে না তার। সূত্রগুলো সব তালগোল পাকিয়ে গেছে। বইয়ের পাতা উল্টে সূত্র দেখে নিল একবার। সূত্র বসিয়েও অঙ্কটা মেলাতে পারছে না, কিছুতেই পারছে না। মুবিন হঠাৎ বলে উঠল, সেট দেখি আটকে গেলেন। ইমাদ মুবিনের দিকে স্বাভাবিকভাবে তাকালো। মুবিনের মুখে ঠাট্টা মিশ্রিত হাসি। মিলা ইশারায় ভাইকে চুপ থাকতে বলল। মুবিন অঙ্ক গাইডটা খুলে সেই অঙ্কটা খুঁজে বের করে ইমাদের সামনে দিল। বলল, নিন স্যার, আপনার হেল্প হবে। ইমাদ মিলার দিকে তাকিয়ে বলল, কেমিস্ট্রি বই বের করো। মিলা তাড়াতাড়ি করে মুবিনের খুলে রাখা গাইডটা নিজের কাছে টেনে নিয়ে বন্ধ করল। রসায়ন বই খুলতে ইমাদ বলল, কোন চ্যাপ্টার পড়বে? মিলা কিছু বলার আগেই মুবিন ঠেস দিয়ে বলল, স্যার আপনিই বলেন কোন চ্যাপ্টারে ভালো প্রস্তুতি আছে আপনার, না হয় আবার আটকে যাবেন।
ইমাদ মুবিনের দিকে আর তাকালো না, মিলাকে বলল। তোমাদের আম্মু বাসায় আছেন? মিলা ঢোক গিলে ভয়ে ভয়ে বলল। না স্যার। আচ্ছা, আমার আজ মাথা ধরেছে, আমি আসছি। ইমাদ উঠে চলে গেল। বাইরে বেরিয়েই সে তাদের মায়ের নাম্বারে কল করে জানিয়ে দিল সে আর তাদের পড়াবে না, গত মাসের বেতনটা যেন বিকাশ করে দেন। ইমাদ বেরিয়ে যেতে মিলা মুবিনের উপর চড়াও হলো। এভাবে বলার কি দরকার ছিল তোর? যা সত্য তাই বললাম, অঙ্ক মেলাতে পারছেন না আর ভাব ধরেন। শোন, স্যার অনেক ভালো। স্যারের জায়গায় আমি হলে তোকে মেরে বসতাম। স্যার ভালো বলে চুপচাপ উঠে চলে গেলেন। ভালো বলে চলে গেলেন না, ওনার টাকা দরকার তাই চুপচাপ চলে গেলেন। আমরা পে করি, ওকে? পে তো সব টিচারকেই করা হয়, তবুও তোর জন্য কেউ টেকে? ইমাদ স্যারও আর আসবে না, দেখে নিস। না এলে না আসবে। হ্যাঁ, তুই তো এটাই চাস। কোনো টিচারকেই তোর পছন্দ হয় না। ভুল বললি, আমার যেই টিচারকে পছন্দ হয় সেইগুলো তোর পছন্দ হয় না। হবে কি করে? তুই নিজে যেমন ফাঁকিবাজ, তেমন ফাঁকিবাজ টিচারই তোর পছন্দ হয়। ইমাদ স্যার চলে যাওয়ার এত ভয় কেন তোর? ফ্রেম টেমে পড়লি নাকি? একদম বাজে কথা বলবি না। আমি এমন নাকি? বিস্ময়ে রাগে মিলার চোখ দুটো কোটর ছেড়ে বেরিয়ে আসতে চাইল। মুবিন বুঝলো এবার বেশি বেশি বলে ফেলেছে। সরি। তো সরি প্লিজ তোর কাছেই রাখ। সামনে পরীক্ষা, তোর জন্য এই মুহূর্তে টিচার হারালে আমার রেজাল্ট খারাপ হবে। আর এরকম করে করে তোর জন্য আমিও জীবনে কিচ্ছু করতে পারবো না। তোর মা বাবাকে বল তোর জন্য আলাদা টিচার রাখতে, আমার সাথে আর পড়িস না। তুই তোর সাধু টাধু টিচারের কাছেই পড়িস। মিলার গলার স্বরটা নেমে এলো, কান্না মিশ্রিত গলায় বলল। মা বাবার কাছে আমার কোনো মূল্য নেই মুবিন। ওদের শুধু তোকে দরকার। তাদের ডিভোর্সের পর দুজনেই শুধু তোকে নিজেদের কাছে রাখতে চাই। দেখিস না তুই, আমাকে না বাবা রাখতে চাই আর না মা। সেখানে আমার পড়াশোনা নিয়ে ওদের মাথা ব্যথা থাকতে যাবে কেন? মুবিন আমতা আমতা করতে লাগলো। মিলাও ঘর থেকে বেরিয়ে গেল। নিজের ঘরে এসে কেঁদে ফেলল সে। পৃথিবী কত অদ্ভুত। করি নাস্তার টেবিলে বসে বলল। বাবা, আমি এই সেমিস্টার ড্রপ দিতে চাই। কাদের সাহেব খেতে খেতে বললেন। হঠাৎ? এমনি একটা ব্রেক দরকার, না করো না বাবা। কাদের সাহেব কিছু সময় ভেবে বললেন। আচ্ছা। নাস্তা করা শেষে করি নিজের ঘরে বসে চা খাচ্ছিল। কাদের সাহেব এসে পাশে বসলেন। করি বলল। চা খাবে বাবা? আনবো? নিয়ে আই। করি বেড সাইড টেবিলে নিজের আধ খাওয়া চা সহ কাপ নামিয়ে রেখে বাবার জন্য চা করে নিয়ে এলো। কাদের সাহেব জানালা দিয়ে আকাশ দেখছিলেন। সেই ঘনিয়ে আসা কালো মেঘের আকাশের এক ফোকরে এক কাপ চা সহ একটা হাত উকি দিল। কাদের সাহেব আকাশ দেখতে দেখতেই বললেন। তুই খেয়ে নে, আমার খাওয়া হয়ে গেছে। করি বেড সাইড টেবিলে রেখে যাওয়া নিজের চায়ের কাপটাই চোখ দিল। বাবা তার বাকি চাটুকু খেয়ে নিয়েছেন। সে বাবার পাশে বিছানায় বসতে বসতে বলল। নাও, তুমি একটু খেয়ে দাও, তারপর আমি খাচ্ছি। কাদের সাহেব বললেন। সিগারেটের গন্ধ করবে, তুই খেতে পারবি না। করুক, আমি সিগারেট ছেড়ে দেব। যখন দিবে দিও, এখন চায়ে একটা চুমুক দাও। করির গলার স্বর কঠিন। কাদের সাহেব চায়ের কাপটা হাতে নিয়ে পুরো এক কাপ ধোয়া ওঠা গরম চা এক টানে সাবার করে দিল। পুরো ঠোঁট আর জিহ্বা দিয়ে তিনি বললেন। বললাম তো সিগারেট ছেড়ে দেব। হয়েছে, আর মিথ্যা বলতে হবে না। আমি কখনো মিথ্যে বলি না। কাদের সাহেব মেয়ের দিকে ঘুরে বসলেন। তুই আমায় কেমন মিথ্যে বলিস? কেমন বলতে? করির ঠোঁট হাসি হাসি। কেমন বলতে বেশি না কম? কম কম বলি, বেশি মিথ্যা বলি না। কাদের সাহেব মেয়ের একটা হাত নিজের হাতের মুঠোয় নিলেন। অসহায় হয়ে বললেন। সত্যি সত্যি বলতো, সেদিন যে তুই একটা ছেলের আমায় কথা বলেছিলি, ওইটা কি মজার ছলে বলেছিলি, নাকি আমি রেগে যাওয়ায় মজা বলে চালিয়ে দিয়েছিস? করি ঠোঁটের কাছে হাত নিয়ে অভিনব ভঙ্গিতে শব্দ করে হেসে উঠল, যেন কোনো শিশুর ঝুনঝুনির শব্দ। পুরো ঘরটাও তার হাসির শব্দের সাথে ঝনঝন করে উঠল। সে হাসতে হাসতেই বলল। ও বাবা, তুমিও না পারো। তোমার কি মনে হয় আমি সত্যি সত্যি প্রেম করলে তোমাকে এসে বলতে পারতাম? মেয়েরা বাবাকে এসব বলতে পারে?
প্রেম টেম করি না বলেই মজা করে বলতে পেরেছিলাম। এই ধরনের মজা আর কোনোদিনও করবি না, আর কখনো না, নেভার। কাদের সাহেব ক্রোধের গলায় বললেন এবং বলতেই থাকলেন। বলতে বলতে উঠে চলে গেলেন। কড়ি জানালা দিয়ে বাইরে তাকালো। মেঘগুলো হালকা হয়ে পৃথিবীতে নেমে আসছে। বৃষ্টি শুরু হয়ে গেল, সাথে চোখ হলো ঘূর্ণি হাওয়া। কড়ি বিড়বিড় করে উঠল, কড়ি কাঁদছে। বৃষ্টি এলেই সে কাঁদবে বলেছিল। নিলয় আর ইমাদ একই মেসে একই রুমে থাকে। ইমাদের চৌকিটা জানালা ঘেঁষে রাখা। বৃষ্টির ছাটে চৌকির চাদর আর নীল শার্টে ঢাকা ইমাদের পিঠ ভিজে যাচ্ছে। নিলয় বলল, জানালা লাগিয়ে নে না। ইমাদ জানালার গ্রিলে পিঠ ঠেকিয়ে বসে আছে। তার চোখ দুটো বন্ধ। বন্ধ চোখের পাতায় ভেতরে বারবার দীপুর মুখটা ভেসে আসছে। দীপু এখন কি করছে? সে ডাকলো, নিলয়। নিলয় বিছানায় আটা মশারির ভেতর থেকে মাথা বের করে বলল, ইয়েস। তোর কোনো কাজ আছে এখন? না, 12টা পর্যন্ত ফ্রি। তাহলে চল একটু ঘুরে আসি। কই যাবি? ইমাদ ততক্ষণে বিছানা ছেড়ে নেমে গেছে। জানালা টেনে বন্ধ করে দরজার দিকে যেতে যেতে বলল, তোর ছাতাটা নিয়ে আয়, আমারটা ভেঙে গেছে। নিলয় ঝিমোতে ঝিমোতে ঘরের এমাথা থেকে ওমাথা পর্যন্ত টাঙানো দড়ির দিকে উঠে গেল। এলোমেলো কাপড়ের স্তূপ থেকে নিচের একটা শার্ট টেনে গায়ে জড়ালো। দেয়ালে আটা পেরেক থেকে লম্বা হাতলের ছাতাটা নিয়ে ইমাদের পেছন পেছন বেরুলো। ইমাদ বিল্ডিংয়ের কার্নিশের নিচে দাঁড়ানো। নিলয় এসেই একটা রিক্সা ডাকলো। হুট ফেলে দুজন রিক্সায় উঠল। নিলয় ছাতা ধরে রাখলো। ইমাদ হাতের ভাঁজে হাত গুটিয়ে বসে রিক্সা চালককে হাসপাতালে যেতে বলল। নিলয় বলল, ও দীপুর কাছে যাচ্ছে। ইমাদ চুপচাপ বৃষ্টি দেখছে। সে নিলয়ের কথায় শুধু মাথাটা উপর নিচ নাড়ালো। ছাতা চুপসে পড়া পানিতে আধ ভেজা হতে হতে দুই বন্ধু হাসপাতালে গিয়ে পৌঁছলো। সেখানে দীপার মায়ের সাথে তাদের দেখা হয়ে গেল। ইমাদ দীপার মাকে সাথে নিয়ে রিসেপশনে খানিকক্ষণ কথা বলল। তারপর উপরে দীপার কেবিনে গিয়ে বলল, হ্যালো। দীপা দেওয়ালের দিকে মুখ করে শুয়েছিল। ঘাড় ঘুরিয়ে ইমাদ আর নিলয়কে দেখে হাসার চেষ্টা করল। ইমাদ বলল, তোকে নিতে এসেছি। দীপা উঠে বসে বলল, আম্মু কোথায়? নিলয় বলল, আন্টির সাথে দেখা হয়েছে, গ্রাউন্ড ফ্লোরে অপেক্ষা করছেন। দীপাকে নিয়ে ওরা দুজন নিচে নেমে এলো। ইমাদ দীপার মাকে বলল, আন্টি দীপু আমাদের সাথে আসুক। তোমরা পৌঁছে দেবে বাসায়? তিনি খানিক বিভ্রান্ত। হ্যাঁ, আপনি চিন্তা করবেন না। দীপার মা যেতে চাইলেন না। নিলয় জোর করে একটা রিক্সা ডেকে দীপার মাকে উঠিয়ে দিল। এরপর ফিরে এসে চোখে প্রশ্ন নিয়ে ইমাদের দিকে তাকালো। ইমাদ বলল, কি? নিলয় জানতে চাইল। এরপর কি? আমরা হেঁটে ফিরবো, পারবি না হাঁটতে? দীপার দিকে তাকালো ইমাদ। ওরা তিনজন হেঁটে বাড়ি ফিরছে। নিলয় আর ইমাদ একটা ছাতার নিচে হাঁটছে। দীপা ওদের সামনে। দীপা একা একা ভিজছে আর দুলতে দুলতে হাঁটছে। ইমাদ পেছনে থাকায় দীপার চেহারাটা ঠিকঠাক দেখতে না পাইলেও সে জানে তাহমিদ ছাড়া দীপু যদি আর কিছু পাগলের মতো ভালোবেসে থাকে তাহলে বৃষ্টি। বৃষ্টি এলেই সে কেমন উথাল পাথাল হয়ে যায়। দীপার বারান্দায় বসার আয়োজনটা বেশ। মেঝেতে বড় বড় 3-4টে কুশন বিছানো। হেলান দিয়ে বসার জন্য ছোট ছোট কুশনও রাখা। চারিদিকে ফুলের টব। নিলয় আর ইমাদ আরাম করে বসে আছে। দীপা মাথায় টাওয়েল বেঁধে বারান্দায় এসে বসতে বসতে বলল, আমি বোধহয় তাহমিদের চেয়ে ঝড় বৃষ্টিকে বেশি ভালোবাসি। শুধু শুধু মরতে যাচ্ছিলাম, মরে গেলে আর কখনো বৃষ্টিতে ভেজা হতো না। নিলয় ইমাদের দিকে তাকালো। ইমাদের ঠোঁটের কোণায় শিশির কণার মতন ছোট ছোট নাই নাই একটা হাসি লেগে আছে। নিলয় ওর দিকে তাকাতেই হাসিটা মুছে ফেলল চট করে। নিলয় হেসে ফেলল, বলল, ইমির বাচ্চা বহু শিয়ানা। দীপা ইমাদের গাল টেনে দিতে হাত বাড়ালো। ইমাদ দূরে সরে গেল। গম গম করা গলায় বলল, তোর ভাই 11-এ পড়ে না? ওর ম্যাথ বইটা একটু নিয়ে আয়, আর সাথে একটা কাগজ আর কলম। সন্ধ্যায় টিউশনিতে যেতে হবে। স্টুডেন্টের পরীক্ষা নিব বলেছিলাম। প্রশ্নটা তৈরি করে ফেলি। দীপা ইমাদকে ভেঙচি কেটে ছোট ভাইকে ডাকলো। দীপার ভাই বই, কাগজ আর কলম দিয়ে গেল, সাথে গরম গরম খিচুড়ি। ইমাদ সবার আগে খিচুড়িটা খেয়ে নিল। এরপর বই খুলে প্রশ্ন তৈরিতে লেগে পড়ল। দীপা আর নিলয়ের এখনো খাওয়া শেষ হয়নি। ওরা খেতে খেতে গল্প করছে। দীপা গড়গড় করে বলছে,
তোর সাথে তো করে দেখা হয়নি, দেখা হলে বুঝতিস কি ডেঞ্জারাস মেয়ে। ডেঞ্জারাস বলছিস কেন? নিলয়ের প্রশ্ন। সে একজনকে পাগলের মতন ভালোবাসতো, তাকে ভালোবেসে বাবা ভাইদের ঠকালো, তার হাত ধরে বাড়ি থেকে পালিয়েছিল। তারপর সেই ছেলেটা তাকে ফিলিং স্টেশনে একা ফেলে রাতের অন্ধকারে তার গয়নাগুলো নিয়ে চলে গেছে। নিলয় চোখে মুখে বিরক্তি নিয়ে বলল, এই মেয়ে এত বলদ কেন? বলদ বলছিস কেন? দীপার মুখটা কালো হয়ে গেল। বলদি তো, বুদ্ধি থাকলে কেউ বাড়ি থেকে পালায়, তাও আবার গয়না সমেত। না না, মেয়েটা গয়না নিয়েছে অন্য কারণে। কি কারণে? ওর মা উত্তরাধিকার সূত্রে নিজের দাদির কাছ থেকে অনেক গয়না পেয়েছিল। তার মা ছিলেন 2 প্রজন্ম পর হওয়া একমাত্র মেয়ে সন্তান। তাদের বংশ হলো ছেলের কারখানা, মেয়ে নেই। তাই ওর মা বিয়ের সময় অনেক গহনা পেয়েছিলেন। ওর মায়ের বাপ চাচারা একমাত্র মেয়েকে স্বর্ণে মুড়ে শ্বশুরবাড়ি পাঠিয়েছিলেন। করির মা করেছিলেন কি, তার সব গহনাগাটি তার 4 ছেলে মেয়ের জন্য সমান ভাগে ভাগ করে রেখে গিয়েছিলেন। জায়গা জমির মতো গয়নাগাটির কি উইল আছে নাকি? নিলয় ঠাট্টা করে হেসে ফেলল। দীপা ব্যাখ্যা করল, তিনি আসলে অনেক দিন অসুস্থ হয়ে বিছানায় পড়েছিলেন, তাই আগে ভাগে মৃত্যুর রূপ দেখে ফেলেছিলেন, তাই নাকি গহনাগাটি ভাগ করেছিলেন। ও, বুঝতে পেরেছি। কিন্তু ওই মেয়ে গয়নাগাটি সাথে নিল কেন? মায়ের শেষ স্মৃতি হিসেবে নিয়েছিল। ওর বাবার রাগ খুব, মেয়ে পালিয়েছে শুনলে মেয়েকে তিনি আর কখনো বাড়িতে ফিরতে দিবেন না, আর না কখনো তার মায়ের রেখে যাওয়া সেই স্মৃতিগুলো ছুঁতে দেবেন। মেয়েটা পালালো কেন? বাড়িতে কি মেনে নেয়নি? হ্যাঁ, ওর বাবা মানেননি। ফর হোয়াট? ছেলেটা ড্রপ আউট করা ছাত্র, অনার্সে ভর্তি হয়েও 3rd ইয়ারে উঠে ছেড়ে দিয়েছিল। ইন্টার পাস ছেলের কাছে কে মেয়ে দিবে? করির বাবা আবার পড়াশোনা নিয়ে খুব কঠোর, ভালো ছাত্রদের সুনজরে দেখে। আচ্ছা। নিলয় সুর তুলে টেনে টেনে বলল। দীপা নিলয়ের হাতে খামচে দিল। তুইও এমের মতো আচ্ছা আচ্ছা শুরু করলি? আচ্ছা শুনলেই আমার পায়ের রক্ত মাথায় ওঠে। দেখ না ফাজিলটা কেমন, আমাদের আড্ডায় কখনো ওকে পাই না আমরা। এই তুই বই রাখ বলছি, এখনই রাখ। দীপা বইটা ইমাদের সামনে থেকে সরিয়ে নিল। ইমাদ জোর করে বইটা ফিরিয়ে নিয়ে আবার নিচের কাছে মনোযোগী হলো। দীপা ইমাদের চুল টেনে দিল রাগে। নিলয় হাসতে হাসতে বলল, রোবটটাকে এবার ক্ষমা দে রে দীপু, ওকে ওর কাজ করতে দে। তুই আমায় বাকিটা বল। ও তো সেদিন সেখানে তোদের সাথে ছিল, সব শুনেছেন একবার। এক কথা কয়বার শুনবে? আমি এক কথা বারবার বলি? দীপা রেগে আগুন। নিলয় বলল, না না, তা বলিনি। আচ্ছা আচ্ছা, এরপর বল না রে মা। উফ, তুই একটা। ইমাদ অবশ্য সেদিন কিছুই শোনেনি। পাশে বসে থাকলেও নিজের ভাবনার জগতে সে বিচরণ করছিল। তবে আজ সে সবই শুনছে। দীপারা অত সব বোঝে না। ইতিমধ্যে দীপা আধা বিরক্তি আধা উৎসাহ নিয়ে আবার নিজের কথার ভান্ডার খুলে বসেছে। করি যখন টের পেল ছেলেটা তাকে ছেড়ে চলে গেছে, সে কি করেছে জানিস? না বললে জানবো কি করে? দীপা বিস্ময় ভরা চোখ নিয়ে অবিশ্বাসের গলায় বলছে, সে কান্নাকাটি না করে সুন্দর মতো তার বাসায় ফিরে গেছে। বাসায় ফিরে গিয়ে আবার ভাইদের কলও করেছে, বলল বাসায় চুরি হয়েছে। বাসায় তেমন টাকা পয়সা ছিল না, তাই চুরি হলো গহনাই চুরি হবে, সন্দেহ জন্মাবার কোনো পথ থাকবে না। সে যে পালিয়েছে, তার বাবা আর ভাইয়েরা কি কখনো টের পায়নি? না, ওর ভাগ্য ভালো ছিল, ওরা ওর চাচাতো ভাইয়ের বিয়েতে ছিল। আরে বাস। নিলয়ের মাথায় হাত। দীপা বাকিটা বলার জন্য উদ্গ্রীব হয়ে পড়ল। সে উতলা হয়ে বলল, বড় ভাইয়ের ভাগের অংশ তার বউয়ের কাছেই, আর বাকি সব তার বাবার আলমারিতে ছিল। সে তার ভাগের গয়না নিয়ে পালিয়েছিল, কিন্তু বাকি 2 ভাইয়ের ভাগের গয়নাগুলি তো ছিলই, সেগুলো লুকিয়ে ফেললো, না হলে তো ধরা খাবে। ইয়েস, চোর নিলে শুধু ওরগুলোই কেন নিবে? নিলয় শব্দ করে এক হাত দিয়ে নিচের অন্য হাতে চাপড় মেরে উঠল। সে আরও বলল, ভাবা যায় তুইও মেয়ে আর এই মেয়েও মেয়ে,
অন্য একটা মেয়ের জন্য তোর বয়ফ্রেন্ড তোর সাথে ব্রেকআপ করায় তুই 2 থেকে 3 বার হাতটাত কেটে সুইসাইড অ্যাটেম্প নিয়ে ফেলেছিস। দীপা একমত হয়ে গালের দুপাশে হাত ছোয়ালো। তওবা কাটতে কাটতে বলল, সেটাই তো। আর না বাবা, আর না, ওকে দেখে শিক্ষা নিলাম। নিলয় ইমাদের দিকে তাকিয়ে প্রশ্ন করল। এই মেয়ে, ওকে পেলি কই তুই? ইমাদকে উত্তর দিতে হলো না, দীপাই বলে দিল। ইমি সে রাতে ওই ফিলিং স্টেশনেই ছিল। ওর কি একটা কাজে যেন গিয়েছিল, পরে করিদের দেখতে পায় আর আমার আওলা বাওলা মাথাটা ঠিক করতে করিকে খুঁজে নিয়ে আসে। রোবট বহুত কাজের। নিলয় গর্বের হাসি হাসছে। দীপা একটা দীর্ঘশ্বাস বাতাসে মিশিয়ে দিল, বলল, তোরা না থাকলে আমার যে কি হতো। নিলয় বলল, তুই না থাকলে আমাদের চলেই না। তুই হলি আমাদের নিউজ রিডার, সবখানে সব খবর তোর কাছেই তো ফ্রিতে পাওয়া যায়। দীপা হঠাৎ আবার অন্যমনস্ক হয়ে গেল। নিলয়ের ডাকে সম্বিত ফিরল তার। ডাকছিলি? হ্যাঁ, করির বফ ওকে ছেড়ে কেন চলে গেল এ বিষয়ে তো কিছুই বললি না যে। করি নিজেও জানে না কেন ওকে ছেড়ে চলে গেল। গয়নার জন্য হতে পারে। না, গয়নার জন্য হবে না, ও বড় লোকের ছেলে। মিথ্যে বলিনি তো আবার? না, এটা সত্যি যে ও বড় লোকের ছেলে। শুধু গয়নার জন্য ওকে ছেড়ে দিবে, বিষয়টা কেমন না? তাও ঠিক। করি বলেছে ও কেন এই কাজটা করলো, তা করি জেনেই ছাড়বে। ছেলেটার কোনো ক্ষতি টতি হলো না তো? লাইক অ্যাক্সিডেন্ট জাতীয় কিছু, বা কেউ ধরে নিয়ে গেল? কি জানি, কত কিছুই হতে পারে। ইমাদের প্রশ্ন তৈরি করা শেষ। সে বইটা বন্ধ করে সৃজনশীল প্রশ্নগুলোতে আরও একবার চোখ বোলালো। কি ভয়ানক, সব প্রশ্ন ভুল। আবার সে ভুল করে ফেলেছে। শিল্পী ড্রেসিং টেবিলের আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখছিল। সে কি বুড়িয়ে যাচ্ছে? আর মঈন? আয়নার মধ্যে দিয়ে সে বিছানায় কাত হয়ে শুয়ে বই পড়তে থাকা মঈনের দিকে তাকালো। মঈনের চুলের জুলফি সাদা হতে শুরু করেছে। তার ঝরঝরে উস্কো খুস্কো চুলের মাঝেও এই কবছরে কত শত শুভ্র চুল গজিয়েছে। চামড়াও ঝুলে পড়তে শুরু করলো বলে চোখ ছুটেছে চশমাও। তবুও ওকে এত অপরূপ দেখায় কেন? পুরনো টকবকে যুবকের মতোই তাকে এত ভালোবাসে কেন শিল্পী? তার ভালোবাসা মরচে পড়ে পুরনো হতে পারে না? পুরনো হতে হতে একদম ঝাপসা হয়ে সব স্মৃতি মুছে যেতে পারে না? সেই সব স্মৃতি যেসবে আটকা আছে সে তার মঈন। না, মঈন তো আটকে নেই। সে আবারও ভুল ভাবতে বসেছে। আজীবন শুধু ভুলই ভেবে গেল। দীর্ঘশ্বাস ফেলে টুলে বসলো। হাতে গলায় লোশন মাখতে মাখতে ডাকলো, মাইন। প্রত্যুত্তরে মঈন বিরক্তির একটা শব্দ করলো। শিল্পী নিঃশব্দে হাসলো আর বলল, ওই মেয়েটার তোমার নাম ধরে ডাকলেও কি তুমি এভাবে বিরক্ত হও? আমি তুমি ছাড়া কোনোতেই বিরক্ত নই। মঈন বইয়ের পাতা উল্টাতে উল্টাতে বলল, আমি না ভুলেই গিয়েছিলাম। শিল্পী মঈনের দিকে তাকিয়ে অপেক্ষা করতে লাগলো। ভেবেছিল মঈন কিছু বলবে, কিন্তু কিছুই বলল না। শিল্পী অনেকটা সময় পর বলল, কি ভুলে গিয়েছিলাম জানতে চাইবে না? মঈন বইটা বন্ধ করে শুয়ে পড়ল। স্পষ্ট এড়িয়ে গেল তাকে। শিল্পী তবুও বলল, আমি ভুলেই গিয়েছিলাম যে তুমি বলেছিলে জীবনে যদি আবার কাউকে দ্বিতীয়বারের মতন ভালোবাসতে পারো তবে আমায় ছেড়ে যাবে। কথাটা বহু কষ্টে ভুলেছিলাম, কেন মনে করিয়ে দিলে আবার? মঈন হাত বাড়িয়ে এবার টেবিল ল্যাম্পটা নিভিয়ে দিল। শিল্পী বসে রইল অন্ধকারে। ভেতরটা এত ছটফট করে কেন? কেন করে? সে হাত দিয়ে মুখ ঢাকলো। আঙুলের ফাঁকে ফাঁকে ঝরে পড়ল তার শব্দহীন অশ্রু, অসহায়ত্ব। একটা সময় পর বাথরুম থেকে হাত মুখ ধুয়ে এলো সে। মঈনের পাশে লাশের মতো একদম সোজা হয়ে শুয়ে পড়ল। দৃষ্টি নিবদ্ধ সিলিংয়ে। কান্নারুদ্ধ গলায় জানতে চাইল, কার জন্য আমাকে ছেড়ে যাচ্ছ? দিস ইজ নান অফ ইউর বিজনেস। জানতাম এখনো ঘুমাওনি। মঈন আরো বিরক্ত হলো। শিল্পী থেমে থেমে বলল, আমায় আরো আগে ছেড়ে চলে যেতে, প্রথমেই ডিভোর্স নিতে, এই এতগুলো বছর পর এসে কেন এমন করছো? সত্যটা তো আর আজ জানোনি, বহু আগেই জেনেছো। সত্য জানবার কথা বললে আমি বলবো বিয়ের আগে থেকে সব জানতাম। শিল্পী হতবুদ্ধি হয়ে উঠে বসলো। কি বললে? হ্যাঁ আমি জানতাম, সব জানতাম। সব জানতে তাহলে বিয়ে করলে কেন? তোমায় শাস্তি দিতে। শিল্পী দুহাতে নিচের মাথা চেপে ধরল। কান্না থেমে গেছে তার। মঈন তাহলে এজন্য বিয়ে করেছিল তাকে?
এজন্যে বিশ্বাস করতে ইচ্ছে হলো না তার। বুকের ভেতরটা ভেঙে গেল। চোখের সামনে দ্রুতগামী ট্রেনের মতন দাপটে বেড়াতে লাগলো বিশ্ববিদ্যালয়ের দিনগুলো। পুরনো মইন যে ট্রেনের একমাত্র যাত্রী, সে ট্রেন বুকের মাঝে ছোটার শব্দ শিল্পী আর নিতে পারছে না। ভেতরে পিসে স্মৃতিটা এমনভাবে ছুটে চলছে কেন? অসহ্য। শিল্পী বলে উঠল, মুবিন আমার কাছেই থাকবে, আমার ছেলে আমার কাছেই থাকবে। তুমি যেদিকে ইচ্ছে চলে যাও, যার কাছে ইচ্ছে চলে যাও, আমি আর তোমাকে কখনো আটকাবো না, কিন্তু আমার ছেলে আমার কাছে থাকবে। মইনও এবারও উঠে বসলো। মুবিন আমার কাছে থাকবে, মিলা তোমার সাথে থাকবে। না, আমি মুবিনকে কোথাও নিয়ে যেতে দেব না। মিলাকে রাখতে না চাইলে রেখো না, মিলা মুবিন দুজনেই আমার সাথে থাকবে। ওয়াও, আজও তুমি সেলফিশই রয়ে গেছো, একদম আগের মতন। আজও শুধু নিজেরটাই ভাবো। তুমি দুজনকে রেখে নিলে আমি কাকে নিয়ে থাকবো? কেন, তুমি তোমার প্রেমিকাকে নিয়ে থাকো, আমাকে আর আমার সন্তানদের তো তোমার দরকার নেই। মাইন রাগাবে না শিল্পী, একদম রাগাবে না আমায়। ভয়াল কণ্ঠে চিৎকার করে উঠল সে। শিল্পী হিস হিস করে উঠল। এত রাতে চিৎকার করবে না, বাচ্চারা ঘুমাচ্ছে। মুবিন আমার কাছে থাকবে, আমার ছেলে আমি নিয়ে যাব। বাধা দিতে আসো না, তাহলে মেয়েকেও হারাবে। মইন বালিশ নিয়ে ঘর থেকে বেরিয়ে গেল। গেস্ট রুমে ঘুমাবে সে। দরজা খুলতেই মিলাকে দেখতে পেল। নরম গলায় জানতে চাইল, এখনো জেগে আছো? পড়ছিলাম বাবা। তাহলে এখানে কি করছো? যাও নিজের ঘরে যাও। পানি খেতে এসেছিলাম। মিলার হাতে পানির গ্লাস। মিলা পানি সহ গ্লাসটা ডাইনিং টেবিলে রেখে নিজের ঘরে চলে গেল। পানি খেতে আর ইচ্ছে করছে না তার। মইন অনেকক্ষণ দরজা ধরেই দাঁড়িয়ে রইল। শিল্পী চোয়াল শক্ত করে বলল, যাচ্ছ না কেন? দরজা খোলা থাকলে আমি ঘুমাতে পারি না। মইন অনেক বেশি শব্দ করে দরজাটা বন্ধ করে বেরিয়ে গেল। সেই শব্দে শিল্পী কেঁপে উঠে দুহাতে কান চেপে ধরল। হ্যালো, কে বলছেন? দীপার ঘুম ঘুম কণ্ঠ। আমি করি বলছি, তোমার সাথে দেখা করতে এসেছিলাম। তুমি রিলিজ নিয়েছো জানতাম না। তুমি এখন হাসপাতালে? দীপা ঝট করে উঠে বসলো। ঘুম কেটে গেছে তার। হ্যাঁ। তুমি আমার বাসায় এসে পড়ো, তোমার সাথে দেখা করতে পারলে সত্যিই আমি অনেক খুশি হব। হাসপাতাল থেকে বেশি দূরে না তো? না না, বেশি দূরে না। আমি অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি, তুমি একটু রিক্সা নিয়ে চলে এসো প্লিজ। আচ্ছা ঠিক আছে। দীপা তড়িঘড়ি করে অ্যাড্রেসটা মেসেজ করলো। এরপর আবার কলও করলো। পেয়েছো? হ্যাঁ। শোনো, রিক্সা ভাড়া 30 টাকার বেশি একদম দিবে না। আচ্ছা। কত দিয়ে ঠিক করলে? করি হেসে দিল। 35। ইস রে, হাই হাই, করলিটা কি? আমি বাসার গেটে এসে দাঁড়াচ্ছি, রিক্সাওয়ালাকে আজকে ধুলাই দিয়ে ছাড়বো। লোক ঠকানো, ওরা না এমনি করে সব সময়। একবার আমার সাথে এমন হয়েছে, সেবার আমি। দীপা কথা বলতে বলতে বাসার গেটের সামনে গিয়ে দাঁড়ালো। করি এসে পৌঁছানোর আগে পর্যন্ত মোবাইলে অনর্গল কথা বলেই গেল। করি চুপ করে শুনছিল শুধু, আর ভাবছিল যে ছেলেটা তাকে ডিচ করেছে তার সঙ্গেও নিশ্চয়ই সে এভাবেই বকবক করত। এই এতদিনে ছেলেটার কানের কাছে তার শব্দ দূষণ নেই। এত কথা বলা একটা মানুষকে হুট করে জীবন থেকে বাদ দিয়ে ফেলল। শূন্যতা কিংবা কোনো হাহাকার কি ছেলেটার মাঝে একবারের জন্যও কাজ করে না? করে না বোধ হয়। বরং মাছির ভনভন থেকে মুক্তি পাবার আনন্দে সুখময় দিন পার করবার সম্ভাবনাই বেশি। যারা ছেড়ে যেতে ভালোবাসে তাদের শুধু বাহানা প্রয়োজন, আর কিচ্ছু নয়। গলির মুখে রিক্সাটা প্রবেশ করতেই দীপা হাত উঁচু করে ডাকলো, হেই এদিকে। করির চমক ভাঙল। কল ডিসকানেক্ট করে রিক্সা চালককে বলল, ভাই ওইদিকে, লাল গেটটার সামনে। ভাড়া মেটানোর সময় দীপা আচ্ছা মতন রিক্সা চালককে বেশি ভাড়া নেওয়াই ধরল। করি হাসতে হাসতে টেনে নিয়ে এলো তাকে। সিঁড়ি দিয়ে উঠতে উঠতে দীপা বলল, উফ, নিয়ে এলে কেন? করি শুধু হাসলো। দীপা করিকে সোজা নিচের ঘরে নিয়ে গেল। করি ও ঘরে গিয়ে প্রথমেই যেটা বলল, কেমন আছো? ভালোই। আমার কথা তোমার এখনো মনে আছে? এক গোয়ালের গরু বলে কথা। করি আর দীপা আবার হেসে ফেলল। করি বলল, তাহমিদের কথা মনে পড়ে তোমার? পরে। তোমার বফের কি যেন নামটা? ভুলে গেলাম। রামিম। হ্যাঁ, রামিমের কথা কি একটু মনে পড়ে না তোমার? কে বললো পড়ে না? যখন মনে পড়ে তখন কি করো? তুমি কি করো?
দীপার গলার স্বর ভারী হয়ে এলো। ওর দেওয়া জিনিসপত্রগুলো সব পুড়িয়ে ফেলো দীপা, আমিও পুড়িয়ে ফেলেছি। ওসব দেখলেই বেশি বেশি মনে পড়ে। আমি পারবো না, সেগুলো আমাদের শেষ স্মৃতি। করি ভ্রু কুঁচকে অবাক চোখে দীপার দিকে তাকালো, হতভম্ব গলায় বলল, যে হারিয়ে যায় তার স্মৃতি রাখতে হয়, আর যে ছেড়ে যায় তাকে নিজের স্মৃতি থেকে মুছে ফেলতে হয় মিস দীপা। দীপার চোখে জল চলে এলো। সে চোখ মুছতে মুছতে বলল, আমার কথা বাদ দাও, রামিমকে পেলে? কেন চলে গেল জানতে পারলে? ওর বাসায় গিয়েছিলাম। ওকে পেয়েছো? না, ওর মায়ের সাথে দেখা হয়েছে। দীপা হক চকিয়ে গেল। তিনি তোমাকে চিনতেন? করি বড় করে নিঃশ্বাস ওরফে দীর্ঘশ্বাস ফেলল। জানালার কাছে দাঁড়িয়ে পর্দা সরিয়ে দিল। বিকেলের নরম হাওয়া চোখে মুখে মিশে গেল। হাওয়ার তালে উড়ল তার টকটকে লাল ওড়না। ঠোঁটে হাসি টেনে বলল, তিনি আমায় চিনবেন কি করে? রামিম তো কখনো তার সাথে আমার পরিচয় করিয়ে দেয়নি। সব সময় আমাকে ওর পরিবার থেকে দূরে সরিয়ে রেখেছে। তাছাড়া ওর বাড়ি দিনাজপুর। তাহলে তুমি কি করে খুঁজে পেলে ওদের? ঠিকানা জানতে? করি চুপ হয়ে গেল। রামিমকে খুঁজে বের করতে সে আবার ঢাকা গিয়েছিল। রামিমের মেসে গিয়ে রামিমকে পেল না সে। রামিম কোথায় আছে? রামিমের বাড়ি কোথায়? মেসের কেউ বলতে পারল না। তাই সে ক্যাম্পাসে ছুটে গেল। ক্যাম্পাসে গিয়ে সবার আগে আশরাফ ভাইকে খুঁজল। আশরাফের মাধ্যমে রামিমের সাথে তার পরিচয়। আশরাফ ভাই তার কোর্সমেট ছিল। তখনই ওদের পরিচয়টা হয়। আশরাফ ভাইকে সে ডিপার্টমেন্টে খুঁজে না পেলেও তার এক বন্ধুকে পেল। সেই মারফতকে খবর পেলেও আশরাফ আজ ভার্সিটিতে আসেনি। আশরাফের ঠিকানা নিয়ে করি সেখানে গেল। আশরাফ তার বন্ধুদের সাথে একটা ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকে। দরজা খুলে করিকে দেখে অপ্রস্তুত হয়ে গেল সে। ভরকে যাওয়া গলায় বলল, তুমি এখানে? কেমন আছেন ভাইয়া? এই তো ভালো। আপনি এভাবে ঘামছেন কেন? না, আমার শরীরটা তো এমন ভালো নয় আজ, তাই ক্লাসও যেতে পারিনি। শরীর কি বেশি খারাপ? একটু কথা বলতে চেয়েছিলাম। আশরাফ হাতের উল্টো পিঠে কপালের ঘাম মুছে বলল, না, বলো। ভেতরে এসে কথা বলি। আশরাফ দরজা থেকে সরে দাঁড়ালো। করি চট করে ভেতরে ঢুকে এঘর ওঘর যেতে লাগলো। তার ধারণা রামিম এখানেই আছে। আশরাফ অধীর হয়ে পড়ল, বলল, কলস কি? করি জবাব দিল না। সে অনেকটা ছুটে ছুটেই 5 রুমের ওই ফ্ল্যাটটা ঘুরে রামিমকে খুঁজল। বাথরুম আর বারান্দাও বাদ রাখলো না। রান্নাঘরেও দেখে ফেলল, কিন্তু রামিম নেই। করি হতাশ হয়ে বিছানায় বসলো। বলল, রামিম কোথায়? আশরাফ রুড়ো কণ্ঠে বলল, ও কোথায় আমি কি করে জানবো? হ্যাঁ, বাসার ঠিকানাটা আমার একটু লাগবে। আমি ওর বাসা ঠিকানা কি করে জানবো? আপনি তো ওকে দিনাজপুর থেকেই চিনেন। আপনিও সেখানকার বেস্ট ফ্রেন্ডের বাসার ঠিকানাও জানেন না? না, জানি না। সে নিজের পরিবার থেকে সবাইকে ধরে রাখে, তুমি তা খুব ভালো করে জানো। করি দুহাতে মুখ ঢেকে দীর্ঘশ্বাস ফেলল। আশরাফ করিকে বিদায় করতে বলল। আমি এখন বেরোবো। করি মুখ থেকে হাত সরিয়ে আশরাফের দিকে তাকালো, আর চোখের দৃষ্টি শীতল আর স্থির। ওর চোখের দিকে তাকিয়ে আশরাফ তাড়া দিয়ে উঠল। কিছু মনে না করলে এখন তুমি আসতে পারো। করি উঠতে যাবে তখনই কলিং বেল বেজে উঠল। আশরাফ দরজা খুলতে চলে গেল। দরজা খুলে দেখলো মনিরা এসেছে। মনিরার হাতে স্টিলের বড় টিফিন ক্যারিয়ার। আশরাফ অবাক। আজ হঠাৎ এখানে? মনিরা আশরাফের কপালে হাত দিয়ে জ্বর মাপতে মাপতে বলল, তোমার জন্য রান্না করে নিয়ে এসেছি। জ্বর হলে এমনি মানুষ কিছু খেতে পারে না, তার উপর তোমাদের বুয়ার রান্নার যে প্রশংসা শুনেছি তোমার মুখ থেকে। মনিরা আশরাফকে হাত দিয়ে ঠেলে দরজা থেকে সরালো। ভেতরে ঢুকলো সে। এই বাসায় ড্রয়িং রুম ডাইনিং রুম বলতে কিচ্ছু নেই। সবকটা ঘরকেই ছেলেরা শোবার ঘর বানিয়ে রেখেছে। করি আশরাফের ঘরে বসেছিল। সে মনিরার কথা আগে শুনেছে, তবে পরিচয় নেই। ফেসবুকে আশরাফ আর মনিরার ছবিও দেখেছে। করি চট করে গাইড ওড়নাটা খুলে ফেলল। ওড়না পাশে রেখে চুলের খোপা খুলল। চুল সামনে এনে নিজেকে আবৃত করে ঝিম মেরে বসে রইল। মনিরা টিফিন ক্যারিয়ার নিয়ে এ ঘরে এসে হতভম্ব হয়ে গেল। আশরাফ দরজা বন্ধ করে মনিয়ার পেছনে এসে দাঁড়াতেই খেয়াল করলো টিফিন ক্যারিয়ার মেঝেতে কড়াকড়ি খাচ্ছে। করি আর মনিরা দুজন দুজনের মুখোমুখি। দুজনেই নির্বাক, স্তব্ধ। মনিরার চোখ বিস্ফোরিত,
চাহনি জুড়ে রাজ্যের অবিশ্বাস। আস্তাব একবার মনিরার দিকে তাকালো, একবার কড়ির দিকে। সে কিছু বলার জন্য মুখ খুলবে, তখনই মনিরার চোখ থেকে টপ টপ করে পানি পড়তে শুরু করলো। আস্তাব তড়িঘড়ি করে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করলো। আরে আরে তুমি ভুল বুঝছো মনিরা, ও করি আমার বন্ধু রামিনের। বাকিটুকু আর বলে শেষ করতে পারল না সে। তার আগেই মনিরা সপাতে চর বসালো তার গালে। কড়ি বিছানায় রাখা ওড়নাটা নিয়ে গায়ে চড়ালো। এই দৃশ্য দেখে আস্তাবের চোখ কপালে উঠে গেল। সে গালে হাত চেপে রেখে কড়িকে প্রশ্ন করলো। তুমি কি পাগল করি? কড়ি বলল, মেয়েদের কত সুন্দর করে তোমরা ধোকা দাও আশরাফ। আশ্চর্য, এইভাবে কথা বলছো কেন? আমি তোমার সিনিয়র। ও ক্লাস বাক্স করে জুনিয়রদের বাসায় নিয়ে এসে ফষ্টি নষ্টি করার অপর নাম জ্বর, অসুস্থতা, তাই না? এত অসুস্থ তুমি আর তোমার মানসিকতা। মনিরার সারা শরীর কাঁপছে, চোখে মুখে আগুনের লেলিহান। আশরাফ মনিরাকে শান্ত করতে ওর কাঁধে হাত রাখলো। দয়া করে আমার কথা শোনো। মনিরা তড়িৎ আশরাফের হাত সরিয়ে দিল। শুবে না আমায়। আশরাফ ছটফট করে উঠল। ভুল বুঝছো আমায়, ও মিথ্যে বলছে। ও তো কিছু বলেনি, যা দেখার আমার চোখ দেখেছে, যা বোঝার আমি বুঝেছি। আশরাফ মনিরার দিকে এগিয়ে গেল। মনিরা আশরাফের বুকে দুহাতে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে কাঁদতে কাঁদতে ছুটে বেরিয়ে গেল। আশরাফ কড়ির দিকে অগ্নি দৃষ্টি ছুড়ে দিল। আমি তোকে ছাড়বো না করি, আই ওয়ান্ট টু স্পেয়ার ইউ। আপনার উপর শান্তি বর্ষিত হোক। কড়ির ঠোঁটের কোণায় স্মিত হাসি। আশরাফ দাঁতে দাঁত পিষল, আঙ্গুল তুলে বলল, তোমাকে আমি পরে দেখে নেব। তারপর মনিরার পিছন পিছন ছুটে বেরিয়ে গেল। মনিরাকে যে কোনো মূল্যে বোঝাতে হবে এসব মিথ্যে, বানোয়াট, কিছুই সত্য নয়। প্রাণটা হাতে নিয়ে সিঁড়ি দিয়ে তরতর করে নামল সে। মনিরা একদম শেষ সিঁড়িটায় বসেছিল। ওর পা চলছে না, পাগুলো সর্বশক্তি হারিয়ে এখানেই পড়ে রয়েছে। শরীরটা বয়ে নিয়ে যাওয়ার অবস্থাতেও সে আর নেই। রেলিংয়ে মাথা ঠেকিয়ে বাইরে তাকিয়ে আছে সে। চোখের কোলে জলের অভাব না থাকলেও বুকের ভেতর ফেটে চৌচির। আশরাফ গিয়ে মনিরার সামনে হাঁটু ভেঙে বসল। দুহাতে মনিরার মুখটা তুলে ধরে চোখে চোখ রাখল। বিশ্বাস করো মনিরা, দয়া করে বিশ্বাস করো, প্লিজ বিশ্বাস করো, দোহাই লাগে, বিশ্বাস করো। আশরাফের চর মাখা উষ্ণ হাতের ছোঁয়ায় মনিরা যেন আরো পুড়ে গেল, পুড়ে ছাই হয়ে গেল। ওর হাত সরিয়ে টলতে টলতে উঠে দাঁড়ালো। কাছি গেটটার দিকে এগিয়ে গিয়েই পড়ে গেল। আশরাফ উঠাতে সাহায্য করতে চাওয়াই বলল, প্লিজ দূরে থাকো। আশরাফ সর্বশক্তি দিয়ে গেটটায় একটা লাথি বসালো। এরপর সিঁড়ি পেয়ে উপরে উঠল আবার। বাসায় গিয়ে কড়িকে বলল, এই মেয়ে শোনো, রামিম কোথায় আমি জানি না, তবে ওর বাড়ির ঠিকানা আমি তোমায় দিতে পারি। আমাকে রামিমের কাছে নিয়ে চলো আশরাফ। আশরাফ গলা ফাটিয়ে চেঁচিয়ে উঠল, ডোন্ট কল মি আশরাফ, সে আশরাফ ভাইয়া। পৃথিবীতে আপনিই বোধহয় একমাত্র ছেলে যে কিনা কেঁদে কেটে ভাইয়া শুনতে চাইছেন। কড়ি হেসে ফেলল। এক থাপ্পড়ে সব হাসি বের করে দেবো বেয়াদব মেয়ে। ভদ্রভাবে কথা বলুন। কড়ি সতর্ক করে দিল। আশরাফ হাত মুঠো করে আত্মসংবরণ করল। তারপর অনুনয়ের গলায় বলল, করি লিসেন টু মি, তুমি আমায় মেরে ফেললেও আমি ওর খবর দিতে পারবো না, কারণ আমি সত্যি বলছি, সে কোথায় আমি জানি না। কড়ি আশরাফের দিকে কেমন করে যেন তাকালো। বিশ্বাস হলো কথাটা, তাই বলল, অ্যাড্রেস লিখে দিন। তুমি আগে মনিরাকে সব সত্য বলো, আগে ঠিকানা, তারপর বাকি সব। পরে যদি তুমি ওকে সত্য না বলো? কথা দিলাম বলবো। আশরাফ মোবাইল বের করে ঠিকানাটা মেসেজ করলো কড়িকে। কড়ি মেসেজটা চেক করে বলল, যদি ঠিকানা ভুল হয় তবে আমার চাইতে খারাপ আর কেউ হবে না আশরাফ ভাইয়া। ভুল না। নিচে। কড়ি দ্রুত নিচে নামলো। কড়ির পেছন পেছন আশরাফও নামলো। মনিরা নিচে নেই। আশরাফ গেট থেকে বেরুলো। মনিরা রিকশায় উঠে গেছে। আশরাফ লাফ দিয়ে রিকশায় মনিরার পাশে উঠে বসে মনিরার হাত চেপে ধরল। মনিরা তেলে বেগুনে জ্বলে উঠল। কিছু একটা বলতে যাবে তার আগেই কড়ি ওকে থামিয়ে দিয়ে বলল, সরি আপু, আমি আসলে আশরাফ ভাইয়ার বন্ধু রামিমের এক্স। রামিমের সাথে বাসা থেকে পালিয়েছিলাম। রামিম আমার গয়নাগাটি নিয়ে আমাকে ফেলে চলে গিয়েছে। ওকে খুঁজছি আমি। আশরাফ ভাইয়ের কাছ থেকে ওর ঠিকানা আদায় করতে বাধ্য হয়ে এইসব করেছি।
আপনি আশরাফ ভাইকে ভুল বুঝবেন না, উনি সত্যি বলছেন। আপনার জন্য উনি সমগ্র ছেলে জাতের বিপক্ষে গিয়ে ভাইয়া ডাক শুনবার জন্য মরিয়া হয়ে উঠেছিলেন। আপনাদের একসাথে ভালো দেখায়, সব সময় একসাথে থাকুন, তবে চোখে চোখ রাখবেন। সঙ্গদোষ লোহা ভাসে, রামিমের মতো অসভ্যদের সাথে মিশতে দিবেন না। একটানা কথাগুলো বলে করি ঘুরে হাঁটা শুরু করলো। রোদ বাড়ছে, চোখে মুখে রোদ হুমড়ি খেয়ে পড়ছে বলে করি ভ্যানিটি ব্যাগ নিয়ে সানগ্লাসটা বের করে চোখে দিল। মনিটা হাঁ করে সেদিকে তাকিয়ে আছে। সে থ বনে গেছে। দিবা তাড়া দিল, এরপর 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 আর কি? করি জানালার ধার থেকে সরে এলো। দিবা উদ্গ্রীব হয়ে বলল, আরে এরপর রামিমের বাড়ি যাওয়ার পর কি হলো? সে এক বিশাল কাহিনী, পরে একদিন বলবেন তোমায়, এখন ইচ্ছে করছে না। উফ, আমার এখনই শুনতে ইচ্ছা করছে। পরে শোনো সুন্দরী। না না, এখনই। দিবা ঘ্যান ঘ্যান করতে লাগলো। তবুও শেষ পর্যন্ত সে করিকে করির ইচ্ছের বিরুদ্ধে একটা কথাও বলাতে পারল না। করি একসময় বলল, আচ্ছা বলবো, তবে একটা শর্ত আছে। কি শর্ত? দীপা অস্থিরতার শেষ সীমানায় পৌঁছে গেছে। কোনো কথা অর্ধেক শুনে বাকিটা আর জানতে না পারলে ওর জীবনে অক্সিজেনের ঘাটতি ঘটে, শ্বাস নিতেও কষ্ট হয়। তাহমিদের সাথে জড়িয়ে থাকা সব কিছু এখন এই মুহূর্তে আমার সামনে তোমার পুড়িয়ে ফেলতে হবে, ওর ছবি থেকে শুরু করে সব। দীপা ধপ করে নিভে গেল, গাল ফুলিয়ে ফেলল চট করে। তবে জানবার ইচ্ছে আর দমিয়ে রাখতে পারল না, বলল, আচ্ছা এসো, পুড়িয়ে ফেলি। করি দেখলো দীপা ড্রেসিং টেবিলের লক খুলে একটা বড় কাঠের বাক্স বের করলো। করি বাক্সের মুখ খুলে দেখলো বিভিন্ন ডিজাইনের কানের দুল, মালা, চুড়ি, ব্রেসলেট দিয়ে বাক্স বোঝাই করা। দীপাকে প্রশ্ন করলো, এগুলো সব গিফটস? হ্যাঁ, ও দিয়েছিল, আরো আছে। বলেই আলমারির নিচের তাকে রাখা কম্বলের নিচ থেকে একটা আইসক্রিমের বক্স বের করলো। করি বলল, এটাই কি? ওর আর আমার ছবি। আমি ছবি তুলতে প্রচন্ড ভালোবাসি, আর ওয়াশ করাতেও। আইসক্রিমের বক্সে রেখেছি যেন কেউ দেখতে না পায়। সে বক্স খুলে ছবিগুলো উল্টে মেঝেতে ফেললো। এরপর ম্যাচের বক্সেই দেশলাই কাঠি ঘষে আগুন জ্বাললো। কাঠিটা ছবিগুলোর উপর ফেললেও আগুন জ্বলছে তার বুকে। দীপা কাঁদছিল খুব। করি সান্ত্বনা দিবার ভঙ্গিতে দীপার পাশে দাঁড়িয়ে দীপার কাঁধ চেপে ধরল। আর তখনই তার চোখ আটকে গেল আগুন ধরে যাওয়া একটা ছবিতে। দীপাকে ছেড়ে দিল সাথে সাথে। ঝুঁকে পড়ে ছবিটা হাতে তুলে নিল। চোখ বড় বড় করে কোটর ছেড়ে বেরিয়ে আসার দশা হলো প্রায়। ভ্রু কুচকে অবিশ্বাসের গলায় বলল, এ কে? দীপা বলল, যার জন্য মরতে বসেছিলাম সে। আগুনের আঁচে করির হাত জ্বলছিল, তবুও ছবিটা কিছুতেই ছাড়তে পারল না। শেষে যখন একদম আগুন আঙুলে পৌঁছে যাচ্ছিল, তখন হাত ফসকে পড়ে গেল ছবিটা। করি কিছুতেই বিশ্বাস করতে পারছে না। ভয়ে মিলা পরপর কয়েকটা ঢোক গেল। মুবিন ওই বইটা খুঁজছে না তো? পড়ার টেবিল থেকে আর চোখে ওর দিকে তাকালো মিলা। মুবিন পুরো বুক শেলফ চষে ফেলছে। ওর বইয়ের ব্যক্তিগত সংগ্রহ দারুণ। মিলা জিহ্বা দিয়ে ঠোঁট ভেজালো, বুকটা দুরু দুরু করছে। মুবিন এবার অধৈর্য হয়ে চেঁচিয়ে উঠল, প্রডিজি বইটা পাই না কেন মিলা? মিলা কেঁপে উঠল, জামা টেনে বুকে থুতু দিয়ে বলল, কি যেন জানে না তো। মুবিন মেঝেতে বসে নিচের তাক হাতেতে লাগলো। একদম কোনায় বইটি পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলল সে। পেয়েছি। আতঙ্ক জমে গেল মিলার। মুবিনের চোখ যেন না পড়ে, তাই একদম শেষের তাকে রেখেছিল সে। মুবিন বইটা খুলে দেখবে না তো? আশঙ্কায় মিলা আল্লাহ আল্লাহ করতে লাগলো। যেখানে বাঘের বয়স সেখানেই সন্ধে হয়। প্রবাদটিকে শতভাগ সত্যি করে দিয়ে মুবিন বইটি খুলে দেখল। বইয়ের মাঝ থেকে দুটো পাতা খসে পড়ল মেঝেতে। বইয়ের পাতা ছেঁড়া। পর মুহূর্তেই ছোটখাটো একটা বিস্ফোরণ ঘটে গেল। মুবিন উঠে এসে মিলাকে মারল। মিলাও হাতাহাতি লেগে গেল, কিন্তু মুবিনের সাথে পারা কঠিন। শেষটাই ব্যথায় কুকড়ে গিয়ে শব্দ করে কেঁদে উঠল। ধাক্কা দিয়ে ভাইকে সরিয়ে বলল, ছাড়। ভালো করে ছাড়ছি তোকে। মুবিন রোশানলে জ্বলে ওঠে, আবার তেড়ে গেল। এত গুন্ডা কেন তুই? সত্যি সত্যি বল, কেন ছিড়লি? আমাকে সাইজটা করতে? হ্যাঁ, তোর শেষ বিদায় হয়ে যাওয়ায় আমার বই চুড়ে ক্ষোভ দেখিয়েছিস? আরে না, সোহাকে দিয়েছিলাম।
আমার বই তুই আমার কাছ থেকে অনুমতি নেওয়া ছাড়াই নিজের বান্ধবীকে দিয়ে দিলি, আর তোর বান্ধবী বই পড়তে নিয়ে একদম ছিঁড়েই ফেললো। ও করেনি, ওদের বাসায় মেহমান এসেছিল, মেহমানের ছোট বাচ্চা ছিল, বাচ্চাটা ছিঁড়ে ফেলেছে। আমার বই তুই আমার কাছ থেকে অনুমতি নেওয়া ছাড়াই নিজের বান্ধবীকে দিয়ে দিলি, আর তোর বান্ধবী বই পড়তে নিয়ে একদম ছিঁড়েই ফেললো। ও করেনি, ওদের বাসায় মেহমান এসেছিল, মেহমানের ছোট বাচ্চা ছিল, বাচ্চাটা ছিঁড়ে ফেলেছে। মুবিন চেঁচাচ্ছে। মিলা কি বলবে, চুপ করে রইল। মুবিন বলল, একদম চুপ করে থাকবি না, বল নিষেধ কিনা। নিষেধ। মিলা চোখ মুছল। তুই কেন দিলি? ও চেয়েছিল। ও চেয়েছিল? ও চাইলেই কি দিতে হবে? ও কি তোর নিজের জানের চেয়েও প্রিয়? মিলা ফোপাতে ফোপাতে বলল, হ্যাঁ, নিজের জানের চেয়েও প্রিয়। কি করবি, মেরে ফেলবি এখন? মুবিন ব্যঙ্গ করে উঠল। বাবা, সিনেমা? বান্ধবী নাকি জানের চেয়েও প্রিয়? সর সামনে থেকে, আর কোনোদিন আমার শেলফে হাত দিবি না, সোজা হাত ভেঙে দিব। মিলা হিসিয়ে বলল, 100 বার দিব। সুহা আবার বই চাইলেই বই দিব, ও যেটা চাইবে আমি সেটাই দিব। মুবিন ধমকে উঠল। আমি এত সব বোরিং জিনিসপত্র পড়ি না, আমার থাকলে আমারটাই দিতাম। তোর মতো এত ছোট আত্মওয়ালার বইয়ের দিকে ফিরেও তাকাতাম না। মনটা একটু বড় কর। তোর সুহা কি আমার হবু বউ লাগে যে ওর জন্য আমার আত্মা মন বড় করে ওকে আমার বই দিতেই হবে? তোর মতো গুন্ডার কোনোদিন সে সৌভাগ্য হবেও না। মুবিন মুখ খিচিয়ে আঙ্গুল তাক করে বলল, শোন, আমার বই আর কখনো দিবি না কাউকে। আর কাউকে তো দিই না, সোহাকে শুধু দেই, আর দিব। ওর জন্য এত পীড়িত কেন আপনার? এত পীড়িত কারণ একমাত্র ও আমার কেয়ার করে, আর কারো কাছে আমার কোনো গুরুত্ব নেই। তোর মা বাবার কাছেও আমি নো বডি। তোরা যখন আমায় কষ্ট দিস তখন ওর কাছে গিয়েই কাঁদি। এক পেঁচাল পেয়েছে, সবসময় টেনে হেঁচড়ে সেটাই নিয়ে আসে। তোর কাছেও আমার গুরুত্ব নেই, সামান্য একটা বইয়ের জন্য আমাকে মেরেছিস তুই, মনে রাখলাম। যা যা, মনে রেখে যা করবার করিস, যা। হাত নাড়াতে নাড়াতে বলতে বলতে চলে গেল মুবিন। তারপর সারা দুপুর নিচের ঘরে পড়ে ঘুমালো। দুপুরের খাবার ছেড়ে দিল মিলা, খাবে না সে। মুবিন বিকেলে ঘুম থেকে উঠে খেতে বসে গলা উঁচিয়ে ডাকলো, এই মিলা, খাবি না? তোকে খাবো। মিলার রাগের জবাব, সাহস থাকলে আয় না, আয়। মাথা ব্যথা আমার, বিরক্ত করিস না। বিড়বিড় করতে করতে একলাই খেয়ে নিল সে। তারপর মাঠে খেলতে চলে গেল। খেলায় মন বসলো না তার। মা বাবার ডিভোর্স আর কার কাছে মিলা থাকবে, এই নিয়ে এমনিতেই সারাক্ষণ মিলার মন খারাপ থাকে। অসহনীয় যন্ত্রণায় আর চিন্তায় নিঃশেষ হতে থাকা তার মাথায় পরীক্ষার সিলেবাস শেষ করার নতুন দুশ্চিন্তা দেখে মুবিনের অপরাধবোধ হতে লাগলো। তার উপর আজ সে মেরেছেও। বাসায় ফিরবার আগে ইমাদ স্যারের মেসে যাবার সিদ্ধান্ত নিল সে। স্যারের মেসের ঠিকানা তার জানা ছিল। মা অধিক সচেতনতায় প্রথম দিনই ঠিকানা জেনে রেখেছিলেন। মা ইমাদ স্যারকে অনেক চোরাচুরি করবার পরও তিনি আর কখনো পড়াতে যাননি। এর মাঝে আরেকজন টিউটরও পেয়েছিল ওরা, কিন্তু ইমাদ স্যারের মতন অত ভালো পড়ান না বলে মিলা বাদ দিয়ে দিয়েছে। ইমাদ মেসে ছিল না, নিলয় ঘুমাচ্ছিল। দরজায় মুবিনের ধাক্কার পর ধাক্কায় নিলয় বিরক্ত হয়ে দরজা খুলল। কাকে চাও বাবু? তার কণ্ঠ এখনো ঘুমে ভার হয়ে আছে। ইমাদ স্যারের কাছে এসেছি। নিলয় ভালো করে তাকালো। নীল 3/4 প্যান্ট আর বেন্টেন চিত্রখচিত সবুজ গেঞ্জি পড়ুয়া নাদুস নুদুস এক ছেলে, চুলগুলো খাড়া খাড়া, লম্বায় নিলয়কে প্রায় ছুঁই ছুঁই করছে। নিলয় মুখের সামনে হাত নিয়ে হামি তুলে বলল, ও এখন নেই। মুবিন কাঁধ ছাকালো। কখন আসবেন? কটা বাজে এখন? বলে নিজেই ঘাড় ঘোরালো। দেয়ালে লেপ্টে থাকা সোনালি রঙা বড় ঘড়িটা দেখে বলল, এসে পড়বে 20-25 মিনিট পর। আমি তাহলে বসি। কোনো প্রকার অনুমতির অপেক্ষা ছাড়াই মুবিন ঘরে ঢুকে গেল। নিলয় বিড়বিড় করতে করতে নিচের চৌকিতে ফিরে গেল আবার। দেশ এ ধরনের পোলাপানদের হাতে পড়লে সর্বনাশ, রসাতলে যাবে। নিলয় হাত দিয়ে কপাল ঢেকে শুয়ে রইল। ইমাদ এসে দেখল মুবিন তার চৌকিতে বসে আছে, অনবরত পা নাড়াচ্ছে আর গেমস খেলছে মোবাইলে।
সে কাঁধের ব্যাগটা চৌকিতে রেখে বাথরুমে গিয়ে হাত মুখ ধুলো। গামছায় মুখ মুছতে মুছতে বেরোতেই মুবিন উঠে দাঁড়ালো। স্যার আমাদের পুরো সিলেবাস বাকি। হুম। ইমাদ শার্ট খুলে দড়িতে ঝুলালো। মুবিন খানিক ইতস্তত করে বলল, সরি স্যার। ইটস ওকে। অন্তত মিলার জন্য পড়াতে আসুন। আচ্ছা। মুবিন প্রফুল্ল হয়ে উঠল। চোখের তারাই হাসির ঝিলিক ফুটে উঠল। সব কটা দাঁত বের করে হেসে বলল, থ্যাংক ইউ স্যার। ইমাদ কিছু বলল না। পকেট থেকে মোবাইল বের করে চার্জে দিয়ে টেবিলে রাখলো। মুবিন বলল, তাহলে নেক্সট মঙ্গলবার থেকে আবার পড়বো স্যার। আচ্ছা। আসি স্যার। ইমাদ হ্যাঁ সূচক মাথা নাড়ল। মুবিন ঘুরে চলে যাচ্ছিল। ফিরে এলো আবার। ইমাদ মুখ তুলে প্রশ্নবোধক চোখে তাকালো। পাথরের এই মূর্তিটা কি কেনা? মুবিন আঙ্গুল তাক করে দেখালো। না। হ্যাঁ দেখেই মনে হচ্ছিল, এখনো তো অসম্পূর্ণ। ইমাদও ভালো করে তাকালো। মুবিন আবার প্রশ্ন করল, এটি কার? ওর। বানাচ্ছে? হুম। কি করে? ওকে জিজ্ঞাসা করো। মুবিন নিলয়ের কাছে গিয়ে দাঁড়ালো। ভাইয়া আপনি তো দারুণ। নিলয় কপাল থেকে হাত না সরিয়ে বলল, থ্যাঙ্কস। মুবিন মুহূর্তটার দিকে এগিয়ে যেতেই নিলয় ধমকে বলল, ধরো না ওটা। কি ভাব? তারপর গটগট করে চলে গেল সে। কিন্তু ইমাদ আর কখনো ওদের পড়াতে গেল না। করি আর দীপার বন্ধুত্বটা ভালোই যাচ্ছে। দীপার খুব একটা বান্ধবী নেই, বন্ধু আছে অনেক। স্কুল কলেজ থেকেই ওর ছেলেদের সাথে ঝট করে বন্ধুত্ব হয়ে যায়। উল্টো দিকে মেয়েরা ওকে কোনো এক অজানা কারণে সহ্য করতে পারে না। এই প্রথম একটা মনের মতন বান্ধবী জুটেছে। বয়সে যদিও করি ছোট, তবুও খাতিরটা জমে ক্ষীর। করি ইমিয়া নিলয়ের মতো না। দীপার সব কথাই ও মনোযোগ দিয়ে শোনে। যেখানে অন্যরা দীপার কথার ঝোরে কানে আঙ্গুল চেপে বসে থাকে, সেখানে ওর এই বকবকে করির অবিশ্বাস্য আগ্রহ। এত মনোযোগী শ্রোতা পেয়ে দীপারও আনন্দের শেষ নেই। যেখানেই যাই করিকে সাথে নিয়ে যায়। এই যেমন আজ সে একটা হাতঘড়ি কিনবে বলে করিকে ফোন করে মার্কেটে নিয়ে এলো। খুব সুন্দর একটা কালো চেনের ঘড়ি কিনলো সে। এরপর ফুচকা খেতে খেতে বলল, তোমার বাসায় নেবে না আমায়? আজকে চলো তোমার বাসায় যাই। করি ঠোঁটে হাসি টেনে বলল, বাসায় যাবে? বন্ধুদের বাসায় গিয়ে আড্ডা দেওয়ার মজাই আলাদা। নিলয় আর ইমির মেসে তো আর যেতে পারি না। যদিও বা ওরা আমার বাসায় আসে, তবুও আমার তো আর যাওয়া হয় না। ব্যাস হয়ে গেল। করি দীপাকে নিয়ে নিজের বাসায় চলে এলো। তবে বিপত্তি বাঁধল রিক্সা থেকে নেমে। রিক্সাওয়ালা 5 টাকা ভাঙতি নেই বলে 25 টাকার জায়গায় 30 টাকা রেখে দিতে চাইল। ওদের কাছেও ভাঙতি ছিল না, অথচ দীপা স্পষ্ট দেখেছে রিক্সাওয়ালা যখন টাকা গুনছিল তার মাঝে 5 টাকার নোট আছে। সে লেগে গেল ঝগড়া। 5 টাকার বেশি রাখতে চান বললেই হলো, মিথ্যে বলছেন কেন? আপনার টাকাগুলো দেখান, ওখানে 5 টাকার নোট আছে। এখনই বের করুন। কায়েস চেঁচামেচি শুনে দোতলার বারান্দা থেকে উকি দিল। নিচে করিকে দেখতে পেয়ে তাড়াতাড়ি করে নেমে এলো। কি হয়েছে করি? তেমন কিছু না ছোট ভাইয়া। করি দীপার হাত টেনে ধরল। ফিসফিস করে বলল, বাসায় চলো প্লিজ, বাসার সামনে চেঁচামেচি করো না। দীপা বিরক্ত হয়ে করির দিকে তাকালো। কায়েস কিছু বলল না আর। অদ্ভুত চোখে দীপার দিকে কতক্ষণ তাকিয়ে থেকে চলে গেল। রিমা বাসায় ছিল না বলে করি দীপাকে ড্রয়িং রুমে বসিয়ে নিজেই নাস্তা তৈরি করতে চলে গেল। কাদের সাহেবও বাসায় ফিরলেন তখন। আজ ফিরতে একদম দেরি হয়ে গেছে। দুপুরে খাওয়াও হয়নি। ডায়াবেটিসের রোগী তিনি, শরীর কাঁপছে রীতিমতো। তাই কাপড় বদলে আগে খেতে বসলেন। ঔষধের বক্স নিয়ে এসে ইনসুলিন বের করলেন। ডাইনিং আর ড্রয়িং রুমের মাঝে টাঙানো পর্দাটা সরানো ছিল। দীপা ড্রয়িং রুম থেকে দেখলো এটা। সে নিজ থেকে উঠে এসে বলল, দিন, আমি দিয়ে দিই আঙ্কেল। না না, আমি নিজেই দিতে পারি, নিজের কাজ নিজেই করে অভ্যস্ত। দীপা তার স্বভাব অনুযায়ী বারণ শুনল না। শিরিন হাত থেকে ছিনিয়ে নিয়ে সে নিজেই ইনসুলিন দিয়ে দিল। আর একটানা কথা বলেই গেল, আমার আব্বাকে তো আমিই দিতাম। আপনি কত ভালো, একটুও জ্বালাতন করেন না, একদম শান্ত একটা বাচ্চা ছেলে। আর আমার বাবা যে কি ছিলেন, নিজে দিবেন তো দূরের কথা, সিরিঞ্জ ভয় পেতেন। দীপা একাই কথা বলল, একাই হাসল।
কাদের সাহেব চুপ রইলেন, এমনকি ধন্যবাদও দিলেন না। কিছু কিছু মানুষের সাথে কথা বলতে ইচ্ছে করে না, তাদের কথা শুনতেই পরাণ চুরায়। দিবা চলে যাওয়ার পর কাদের সাহেব করিকে ধরলেন। মেয়েটা কি তোর বান্ধবী? হ্যাঁ। তারপর আরও কিছু কথা জানতে চাইলেন। করি অন্য কিছু ভাবল না, তবে চমকে গেল রাতের টেবিলে খেতে বসে। সবাই একসাথে খেতে বসেছে, তখনই কাদের সাহেব কথাটি তুললেন। আজকে করির সাথে যে মেয়েটা এলো ও কাদিনের জন্য আমার খুব পছন্দ হয়েছে। করি, মেয়েটার কোনো ছবি থাকলে কাদিনকে দেখাস। করি লোকমা মুখে তুলে নিতে গিয়ে থেমে গেল। মুখের সামনে লোকমা সহ হাত স্থির করে রইল অনেকক্ষণ। দীর্ঘ সময় পর ছোট করে বলল, ঠিক আছে। কাদিন কিছু বলল না। রিমা বলল, কে এসেছিল রে করি? নতুন বান্ধবী, তুমি চিনবে না। তাই নাকি? হুম। করির বড় ভাই আব্দুল কাইয়ুম বলল, তোর সাথে পড়ে নাকি? না না, সিনিয়র, অন্যভাবে বন্ধুত্ব। কায়েশ মিটিমিটি হাসছিল। রিমা সেটা খেয়াল করলো। খাবার শেষে কায়েশকে গিয়ে ধরল। সে সময় হাসছিলি কেন? আমাকে না বললে কিন্তু হবে না। কায়েশ আবার হেসে ফেলল। ওই মেয়ে রিক্সাওয়ালার সাথে ঝগড়া করছিল, ভাবা যায়? মিস্টার মোস্তফা, কাদিনের বউ, ভবিষ্যতে অলিতে গলিতে সবজিওয়ালা, দোকানদার, রিক্সাওয়ালা সবার সাথে ঝগড়া করে বেড়াবে। উফ, সিনেমার মতন দৃশ্যটা চোখে ভাসছে। হায় হায় হায়, বাবা এতদিনে একটা কাজের কাজ করতে যাচ্ছে। কায়েশ হাত দিয়ে রোল ক্যামেরা অ্যাকশনের মতন দেখালো। বলিস কি? রিমাও হেসে কুটি কুটি। কায়েশ বলল, খবরদার বড় ভাইয়াকে বলো না যেন, ও তাহলে কাদিন ভাইয়াকে ঝগড়ার কথা বলে দিবে। আরে না, ওকে বলবো না, কিন্তু মেয়েটা এমনিতেই ভালো তো। করির বান্ধবী যেহেতু অবশ্যই ভালো, তবে মোস্তফা কাদিনের অতিরিক্ত ইমেজ সচেতনতাকে 2 মিনিটে পা দিয়ে পিষিয়ে ফেলতে যথেষ্ট। আর ঝগড়াটে মেয়েগুলো খারাপ হয় কে বললো তোমায়? ওরা আরো ভালো হয়, একদম পিওর হার্টের, মনে যা মুখেও তা। তোমার বড় দেবরের মতন ভালো মানুষ সেজে থেকো না। আমার দেবরকে কিছু বলবি না তুই, ও হলো আদর্শ ছেলে। হ্যাঁ জানি তো, ওই তোমার প্রিয় দেবর। ও আমার প্রিয় দেবর হলে তুই আমার প্রিয় ভাই। কলা দিয়ে আর ছেলে ভোলাতে হবে না। আমি ভাবছি ভিন্ন কথা। কি কথা? ভাবছি কাদিনের জন্য এমন মেয়ে নিয়ে আসলে তোর জন্য কেমন মেয়ে খুঁজবো। তোর বেলায় তাহলে গভীর একটা হুতুম পেঁচা নিয়ে আসবো। কবে আনবে আপু? আনো না, আর তো সহে না। কায়েশ বিছানায় কাত হয়ে শুল। এত লাভিও না, তোমার বিয়ের অনেক দেরি, আগে করি তারপর তুমি। না মানি না, মানবো না। কায়েশ হাত উঁচু করে আন্দোলন করার ভঙ্গি করতে লাগলো। করতে থাকো আন্দোলন, অনশন, হরতাল, আমি গিয়ে ঘুমাই। রিমি হেসে চলে গেল। এক একবার দীপার জন্য এক একটা বিয়ের সম্বন্ধ আসে, আর দীপার মায়েরও কান্নাকাটির রোল পড়ে। দীপার কাছে কেঁদে কেটে লাভ হয় না বলে মেয়ের বন্ধুদের কাছে কাঁদতে বসেন। উদ্দেশ্য একটাই, মেয়েকে কোনোভাবে কেউ যদি বিয়েতে রাজি করিয়ে দেয়। কিন্তু আজ পর্যন্ত কখনো কেউ তা পেরে ওঠেনি। দীপার মা তবুও হাল ছাড়েন না। যতবারই নতুন নতুন সম্বন্ধ আসে ততবারই যুদ্ধে নেমে পড়েন। কাদিনদের পক্ষ থেকে সম্বন্ধ আসার পরও তার মেয়ের প্রতিক্রিয়া একই, বিয়ে করবে না, না মানে না। তিনি সববারের মতন এবারও নিলয় আর ইমাদের কাছে কল করে কান্নাকাটি করলেন। দীপার মায়ের অসহায় কান্না শুনে ব্যর্থ হবে জেনেও ওরা দুজন ছুটে এসেছিল দীপাকে বিয়েতে রাজি করাতে। কিন্তু এসে বিস্ময়ের চরম সীমানায় পৌঁছে গেল। দীপা বিয়েতে রাজি, রাজি মানে বিয়ে করতে একদম উতলা হয়ে গেছে। দীপার মাও অবাক, খুশিতে তিনি পাগল পাগল হয়ে ওদের দুজনকে একটু পরপর ধন্যবাদ দিচ্ছেন। তিনি ধরে নিয়েছেন ওরাই রাজি করিয়েছে। অপরদিকে ওরা কিছুতেই কিছু বুঝে উঠছে না। সকালে কল করে বিয়েতে রাজি হতে বলায় দীপা অনেক রাগারাগি করলো, এমনকি ওদের কাছে কড়িকেও বকাছকা করলো। কড়িকে খুঁজে নিয়ে আসায় ইমাদের ওপরও সেই ঝড় গেল। আর দুপুর গড়িয়ে বিকেলেই সব দৃশ্য এমনভাবে পাল্টে গেল। দীপা ড্রেসিং টেবিলের সামনে ঘাড় কাত করে বসে চুরি পড়ছে। ইমাদ আর নিলয় প্রায় একই সাথে সমস্বরে প্রশ্ন করে উঠল, হচ্ছেটা কি? নিলয়ের কণ্ঠ উত্তেজিত, ইমাদের স্বর হিমশীতল। নিলয় অস্থির হয়ে ঘরময় পায়চারি করছিল, আর ইমাদ চোখ বন্ধ করে কাউকে হেলান দিয়ে বসে আছে। দুজনের মাথায় চিন্তায় ফেটে যাচ্ছে। দীপ সময় নিয়ে চুরি পড়া শেষ করল।
তারপর কপালে টিপ দিতে দিতে বলল, আমার বিয়ে হচ্ছে। নিলয় দ্রুত পায়ে এসে ইমাদের পাশে বসলো। চিন্তিত গলায় দীপাকে বলল, তোর মাথা ঠিক আছে? বিয়ের বয়সে বিয়ে না হলে মাথা কি আর ঠিক থাকে বন্ধু? দীপা টুল ছেড়ে উঠে ঘুরে ঘুরে নিজেকে দেখল। সে কলাপাতা রঙের সিল্কের একটা শাড়ি পরেছে। বন্ধুদের সামনে এসে দাঁড়িয়ে বলল, দেখ তো কেমন লাগছে, পছন্দ করবে না আমায়? ইমাদ চোখ মেলে সোজা হয়ে বসে দীপার দিকে মুখ তুলে তাকালো। ছেলেটাকে? করির ভাই। করি তো সুন্দর, ওর ভাইও দেখতে ভালোই হবে, তাই না বল? নিলয় বলল। করির ভাই তা তো আমরাও জানি। ইমাদ প্রশ্ন করল, কেন বিয়ে করেছিস তুই? ডাইরেক্ট আনসার আসছে মাইন্ডে, ডোন্ট আস্ক মি ব্রো। নিলয় বলল, ফাইজলামি রাখ তোর। কি হয়েছে, কেন এসব করেছিস? প্লিজ খুলে বল। তোকে আমরা চিনি না, কেন বিয়েতে রাজি হয়েছিস এখনই বলবি তুই। তাহমিদের বেলায় কিছু শুনিনি, বলিসনি। এবার সে কাজটা করিস না দয়া করে। আমাকে আর ইমাদকে সব বল। দীপা শাড়ির আঁচলটা পেছন দিয়ে টেনে এনে মুখের সামনে বাতাস করতে করতে বলল, উফ, এত নার্ভাস লাগছে। আমাকে যদি পছন্দ না হয়, যদি রিজেক্ট করে দেয়? ডান চোখের আইলাইনার আর বাম চোখেরটা মেলেনি, তাই না? চোখ একটা ছোট একটা বড় লাগছে, উফ। দীপা আবার ড্রেসিং টেবিলের কাছে গিয়ে আয়না দেখে দেখে টিস্যুতে আইলাইনার তুলছে। ইমাদ আয়না দিয়ে দীপার দিকে তাকালো। টিপ ঠিক মতো বসেনি। দীপা টিপ খুলে নতুন করে পরে বলল, ঠিক আছে না? হুম। সুন্দর দেখাচ্ছে? নিলয় বলল। পেতনির মতো লাগছে। দীপার মুখ থেকে অস্ফুটে আর্তনাদ বেরিয়ে এলো। আসলেই কি করব? খোপা খুলবো? লিপস্টিকটা মুছে ফেলবো? নিলয় ধমকে উঠে হাত দেখালো। এক থাপ্পড়ে তোর সব দাঁত ফেলে দিব। বল এসবের পিছনের মোটিভ কি? দূর, এখন যাস না তো, এমনিতেই টেনশনে আছি। দীপা নতুন করে আর সাজবার আর সুযোগ পেল না। ওকে দেখতে মেহমানরা চলে এলো। দীপার মা দীপাকে শক্ত করে বলে দিল, দোহাই লাগে, কথা কম বলবি তুই। আট বাড়িয়ে কিছু বলতে যাবি না, যা জানতে চাইবে শর্টকাটে আনসার দিবি। ওকে ডান। কাদিনের সাথে তার পুরো পরিবার এসেছে। দীপার পরিবারের তুলনায় কাদিনদের পরিবার বেশ বড়। দীপার বাবা নেই, মা আর ছোট ভাই ব্যাস। দীপার মা ওদের নাস্তা দিয়ে বসালেন। এরপর দীপাকে নিয়ে যেতে এলেন। দীপা মহা দুশ্চিন্তা নিয়ে প্রশ্ন করল, ঘুমটা দিলে ভালো নাকি না দিলে? কি আশ্চর্য, ঘুমটা দেবি না? ঘুমটা দিলে খ্যাত বলবে না তো? আজকাল কেউ ঘুমটা টেনে যায় নাকি? তিনি একটু ভেবে বললেন, আচ্ছা তাহলে দিস না। কিন্তু ঘুমটা না দিলে তো বউ বউ লাগবে না? এখন কিন্তু মার খাবি। দীপা শেষ পর্যন্ত ঘুমটা ছাড়াই মায়ের সাথে চলল। ড্রয়িং রুমে গিয়ে দীপা বিভ্রান্ত হয়ে গেল। পাত্র কোনটা? তিনজন একাধারে বসে আছে। ও কড়ির দিকে তাকালো। কড়ি 2 আঙুল তুলে দেখালো, তার মানে মাছের ঝোল। দীপা আর একটা সোফায় গিয়ে বসলো। মুবিন আজ স্কুলে যায়নি, তাই মিলা একা স্কুলে গেল। ছুটির পর বাসায় ফিরে এসে অবাক হয়ে গেল। তার ঘরের পাখাটা নষ্ট হয়ে গিয়েছিল, তাই নতুন পাখা কিনে আনা হয়েছে। কিন্তু সে পাখা তার ঘরে লাগানো হয়নি। মুবিনের ঘরের পুরাতন পাখাটা খুলে এনে তার ঘরে ফিট করা হয়েছে, আর নতুন পাখাটা মুবিনের ঘরে লাগানো হচ্ছে। মিলা হতভম্ব হয়ে তাকালো। মিস্ত্রি ঠিকঠাক পাকা লাগাচ্ছে কিনা শিল্পী মুবিনের ঘরে দাঁড়িয়ে তদারকি করছে। মিলা ছুটে নিজের ঘরে চলে গেল। দরজা বন্ধ করে কাঁধ থেকে স্কুল ব্যাগ ছুঁড়ে ফেললো। চুলের ফিতা রাবার ব্যান্ড খুলেও ছুঁড়ে ফেললো এখানে সেখানে। বেনুনি খুলে হাত দিয়ে মাথার চুল যত পারল এলোমেলো করলো। 2 হাতে টেনে ছেড়বার চেষ্টাও করলো। উঠে গিয়ে পাখার সুইচ বন্ধ করে দিল। পাখার গতি ক্রমান্বয়ে কমে আসছে, যা বাড়ছে তা হলো অবহেলা। রিমা অনেকক্ষণ দীপাকে এটা সেটা জিজ্ঞেস করলো। এরপর দীপার মাকে বলল, আন্টি কিছু মনে না করলে কাদিন আর ও আলাদা একটু কথা বলুক। অবশ্যই অবশ্যই। দীপার মা সম্মতি দিলেন। দীপার ভাই দীপাকে আর কাদিনকে আলাদা ঘরে নিয়ে চলে গেল। ইতিমধ্যে দীপাকে কাদিনের মন্দ লাগেনি। হালকা পাতলা গড়নের ছিমছাম চেহারার মেয়ে, গায়ের রং উজ্জ্বল শ্যামলা, তবে হাসিটা ভালো। হাসলে দাঁতের মাড়িগুলো স্পষ্ট হয়ে ওঠে, চেহারায় মিষ্টি মিষ্টি একটা ভাব চলে আসে। রিমা আপুর সাথে যখন হেসে হেসে কথা বলছিল তখন ভালোই লাগছিল। এখন ঝটপট মেয়েকে কিছু প্রশ্ন করে ফেলা দরকার। কাদিন গলা খাকারি দিয়ে বলল, ভালো আছেন?
জি আপনি? পাল্টা প্রশ্ন করে দীপার মনে হলো প্রশ্নটা না করাই ভালো ছিল। মা পই পই করে কম কথা বলতে বলে দিয়েছিলেন। কাদিন উত্তর দিল, জি ভালো। আপনার কোনো প্রশ্ন আছে? একটা প্রশ্ন করতে দীপার পেটটা মোচড় দিয়ে উঠল, কিন্তু এই প্রশ্ন করেছে জানলে মা ওকে ঝাড়ু পেটা করবে। প্রশ্নটা হলো, আপনি কোন পারফিউম ইউজ করেন? গন্ধটা ভালো, এটা কি দেশে আছে? থাকলে আমার ভাইকে কিনে দিব। গাধাটা কি একটা পারফিউম যে দেয়, গন্ধে আমার মাথা ভো ভো করে। মনের বিরুদ্ধে গিয়ে দীপা না বোধক মাথা নাড়ল। কাদিন প্যান্টের দুপটে দুহাত রেখে দাঁড়িয়ে বলল, আপনি কিছু মনে না করলে আমি কি আপনাকে কিছু প্রশ্ন করতে পারি? জি। আপনি বসুন না, বসুন। না ঠিক আছে। যৌথ পরিবার নিয়ে আপনার মতামত জানতে চাইছি। মানে যৌথ পরিবারে কোনো অস্বস্তি আছে কি? কোনো অস্বস্তি নেই। এই আয়োজনে আপনার মতামত আছে? আপনার মতের বিরুদ্ধে গিয়ে কিছু হচ্ছে না তো? না, আমার মতের বিরুদ্ধে গিয়ে কিছু হচ্ছে না। আমি যদি এ ঘর থেকে বেরিয়ে গিয়ে বিয়ের জন্য হ্যাঁ বলি, আপনার কি তাতে কোনো আপত্তি থাকবে? দীপা মনে মনে বলল, মানুষটা তো সেই বোরিং। পৃথিবীতে এত ধরনের প্রশ্ন থাকতে তিনি বেছে বেছে কী সব প্রশ্ন করছেন। যাচ্ছে তাই একটা। মুখে বলল, না। আচ্ছা, ভালো থাকবেন, আসছি। কাদিন ঘুরে বেরিয়ে আসছিল। দীপা হঠাৎ বলে বসল, আপনার আবার কথায় কথায় আচ্ছা বলার অভ্যেস নেই তো? কথাটা বলেই সে জিহ্বা কাটল। উফ, শেষ পর্যন্ত নিজের কথার উপর সে আর নিয়ন্ত্রণ রাখতে পারেনি। কি লাভ হলো এত কষ্ট করে? সব ওই ইমিটার দোষ। আচ্ছা, শুনেই মুখ ফসকে কথাটা বেরিয়ে গেছে। কাদিন দরজার নব ধরে রেখেই ঘাড় ঘুরিয়ে তাকালো। না, সে অভ্যাস নেই। তারপর দরজা খুলে চলে গেল। দীপা নিজের ঘরে গিয়ে ইমাদের উপর চড়াও হলো। তোর জন্য সব গোলমাল হয়ে গেছে, তোর জন্যে, শুধু তোর জন্যে। ইমাদ আর নিলয় কিছুই বুঝল না। ইমাদ মুখ ভোতা করে বসে রইল। ওরা কতবার কত প্রশ্ন করলো, কোনো উত্তরই দিল না সে। কাদিনরা চলে গেল, হ্যাঁ না কিছুই বলল না। দীপাকে শুধু উপহার স্বরূপ কিছু বই দিয়ে গেল। দীপার মন খারাপ। শেষ প্রশ্নটা কেন করলো সে? ধ্যাত,